ওয়েলকাম টু লেট নাইট মিস্ট্রি। আজকে আবারও আপনাদের জন্য আমরা এনেছি একটি গোয়েন্দা কাহিনী, হেমেন্দ্র কুমার রায়ের লেখা জগৎ শেঠের রত্ন ভাণ্ডার। আজকের গল্পের সূত্রধার আমি রক্তিম, গল্প পাঠে আকাশ। তাহলে চলুন শুনে নেওয়া যাক আমাদের আজকের নিবেদন, জগৎ শেঠের রত্ন ভাণ্ডার। জয়ন্ত, এইবার আমাদের গোয়েন্দাগিরির শখ বোধহয় শিখেই উঠল। কেন? আরে আমাদের বেশিরভাগ মামলা আসতো সুন্দরবাবুর মারফতেই। এখন আমাদের সে শখ কে মেটাবে? দোতলার বৈঠকখানা, আসনে আসীন দুই বন্ধু, ভাব যাদের গলায় গলায়। জয়ন্ত মানিকের কথা বলছি। চলছিল আলোচনা। সরকারি পুলিশের গোয়েন্দা বিভাগের বিখ্যাত কর্মচারী সুন্দরবাবু সম্প্রতি পেনশন নিয়েছেন, তাই নিয়েই আলোচনা। মেটাবে আমাদের খ্যাতি। তুমি কি ভেবেছ এতদিন ধরে আমরা কি কেবল ঘরের খেয়ে বনের মোষ তাড়িয়ে বেড়ালাম? মোটেই নয়, মোটেই নয়। শৌখিন হলেও দেশ আর দশের কাছে আমরা এখন অপরিচিত নই। পুলিশের সুন্দরবাবু না থাকলেও আমাদের অলস হয়ে বসে থাকতে হবে বলে মনে করি না। শোনো, সিঁড়িতে কোনো বৃহৎ মূর্তির পদশব্দ। বোধহয় নাম করতেই সশরীরে সুন্দরবাবুর আবির্ভাব আসন্ন। সুন্দরবাবু, আপনার নাম করার সঙ্গে সঙ্গে আপনি নিজে আবির্ভূত হয়ে ইংরেজি প্রবাদটার সত্যতা প্রমাণিত করলেন যে। কি প্রবাদ? জানেন না, ওই যে টক অফ দ্য ডেভিল অ্যান্ড হি উইল অ্যাপিয়ার, অর্থাৎ কিনা দৈত্য দানবের কথা তুললেই তার উদয় হয়। শুনলে তো জয়ন্ত, শুনলে তো? তোমার নচ্চার দুর্মুখ বন্ধুর কথা শুনলে তো? আমি ডেভিল। আহা, খামোকা খেপে যান কেন বলুন তো সুন্দরবাবু? ডেভিল বলতে কেবল ভূত, অসুর, শয়তান বোঝায় না। পাজি, নরপিশাচ, বিশ্বাসঘাতককেও ডেভিল বলে। তাই নাকি? তাহলে তোমার মতে আমি ওর মধ্যে কোনটি? আবার আবার কি বলুন তো, নতুন কৌশলী বা ব্যারিস্টারকেও ডেভিল নামে ডাকা হয়। এক রকমের খাবারেরও নাম ডেভিল হয়, সেটা নিশ্চয়ই আপনার জানা আছে। হ্যাঁ, তোমাকে আর শেখাতে হবে না। ডেভিল আমি অনেক খেয়েছি। মাংসের পুর দেওয়া ডিমের কথা কে না জানে? হ্যাঁ, সে ডেভিল নয়, এ হচ্ছে আর এক রকম খাবার। বোধহয় আপনি কখনো খাননি। আমাদের মধু রাঁধতে জানে। খাবারটা কি শুনি? খুব মশলা দেওয়া ভাজা মাংস বললেও ডেভিল বোঝায়। খাসা খাবার, জানেন তো। আস্বাদ নেবার ইচ্ছে আছে নাকি? মধুকে ডাকবো? এরপর আর ক্রোধ প্রকাশ করা মনুষ্যচিত নয়। সুন্দরবাবু বিগলিত কণ্ঠে বললেন, হা, তা মন্দ কি? মানিক কত সহজে সুন্দরবাবুকে চটাতে ও পটাতে পারে, তাই দেখে জয়ন্ত মৃদু মৃদু হাসতে লাগল। এমন সময়ে মধুর প্রবেশ। সুন্দরবাবু আহ্লাদিত কণ্ঠে বলে উঠলেন, এই যে মধু, ঠিক সময় এসেছো হে, স্বাগত স্বাগত। এমন অভাবিত অভ্যর্থনার কারণ বুঝতে না পেরে মধু জিজ্ঞাসু চোখে জয়ন্তের দিকে তাকালো। মধু, তোমাকে দেখে সুন্দরবাবু বলছেন স্বাগত, অর্থাৎ তোমার আগমন শুভ হোক। কেন তা শুনতে চাও? তা শুনবো না কেন, কিন্তু তার আগে বলে রাখি, একটা ছোকরা বাবু আপনার সঙ্গে জরুরি দরকারে দেখা করতে এসেছেন। ছোকরা বাবু জরুরি দরকারে? কোথায়? নিচেই মস্ত একখানা মোটর গাড়ি করে এসেছেন। বড়লোকের ছেলে, জামায় মুক্তোর বোতাম, হাতে সোনার ঘড়ি, আঙুলে একটা সোনার আংটি। শ্রী মধুসূদন, এক নজরেই এতটা লক্ষ্য করে ফেলেছ? আমাদের সহবাসে তুমিও তো একটি ক্ষুদ্র গোয়েন্দা হয়ে উঠেছ দেখছি। যাও, বাবুটিকে উপরে পাঠিয়ে দাও। মধু চলে যেতেই মানিকের মুখের দিকে সুন্দরবাবু হতাশ দৃষ্টিপাত করলেন। মানিক আশ্বাস দিয়ে বলল, মা ভই, মধু তো আর বাড়ি ছেড়ে পলায়ন করছে না। যথা সময়ে আমাদের আর্জি পেশ করব। ঘরের ভিতরে প্রবেশ করল একটি সুবেশী সুশ্রী যুবক। তার বয়স 22-23-এর বেশি হবে না। চোখের সপ্রতিভ দৃষ্টি দেখলেই বোঝা যায় জনতার ভিতরেও সে নিজের স্বাতন্ত্র্য অক্ষুণ্ণ রাখতে পারে। দরজার কাছে দাঁড়িয়েই যুক্ত করে নমস্কার করে সে বলল,
আমি জয়ন্তবাবুর সাথে দেখা করতে চাই। আমি জয়ন্ত, কিন্তু দুর্ভাগ্যক্রমে আপনার পরিচয় জানবার সুযোগ আমার হয়নি। আপনি চন্দ্রনাথ অ্যান্ড কোম্পানির নাম শুনেছেন? শুনেছি বই কি, বিখ্যাত চা ব্যবসায়ী প্রতিষ্ঠা। কেবল চা নয়, আমাদের প্রতিষ্ঠান আরও অনেক কিছু নিয়ে কারবার করে। চন্দ্রনাথ আমার ঠাকুরদার নাম। বর্তমানে আমি সেই প্রতিষ্ঠানের অন্যতম মালিক। আমার নাম বীরেন্দ্র কুমার বাগচি। বসুন বীরেনবাবু, আপনি আমার কাছে এসেছেন কেন? গোলক ধাঁধায় পড়ে। কীরকম? আমাদের বাড়িতে হঠাৎ এমন একটা ঘটনা ঘটে গিয়েছে যার মধ্যে অর্থ বা অনর্থ কিছুই খুঁজে পাচ্ছি না, অথচ বেশ বুঝতে পারছি যে এর সঙ্গে কোনো এক বিচিত্র রহস্যের সম্পর্ক আছে। বীরেনবাবু, আপনি কিন্তু আমার কৌতূহলকে উদ্দীপ্ত করে তুললেন। বোঝাই যাচ্ছে যে ঘটনার কথা উল্লেখ করলেন তা খুন বা ডাকাতি বা চুরি চামারি নয়, কারণ ওদের অর্থ আর অনর্থ দুইই থাকবে। কিন্তু রহস্যের সম্পর্কটা ওদের মধ্যে কোথায় বুঝতে পারছি না। আমিও পারছি না, তাই তো বললুম আমি গোলক ধাঁধায় পড়েছি। শোনা আছে ধাঁধার জবাব দেওয়া আপনার পেশা? ভুল বীরেনবাবু, ভুল। ধাঁধার জবাব দেওয়া আমার পেশা নয়, আমার নেশা, অর্থাৎ আমার শখ। বেশ, ভ্রম সংশোধনের জন্য ধন্যবাদ। এখন দয়া করে আমার কি কথাটা শুনবেন? নিশ্চয়ই, দয়া না করেও শুনবো। বলুন আপনার কাহিনী। কারবারের জন্য আমাকে কলকাতাতেই বাস করতে হয় বটে, কিন্তু আমার পৈতৃক বাড়ি বা বাস্তুভিটা আছে মুর্শিদাবাদের জিয়াগঞ্জের অনতি দূরে। নবাবী আমলে তৈরি সেকেলে মস্ত বড় বাড়ি। এখন সংস্কার অভাবে সদরমহল ছাড়া প্রায় সবটাই অব্যবহৃত হয়ে পড়ে আছে। কালীভদ্রে আমাদের কারোর দেশে যাওয়ার শখ হলে কেবল সদরমহলটাই ব্যবহার করা হয়। কাজেই মাঝে মাঝে সেই দিকটায় রাজমিস্ত্রিদের হাত পড়ে। অন্য সময় সদরমহলও তালাবন্ধ থাকে। বাড়িখানায় আছে এক স্থানীয় মিস্ত্রি লোকের জিম্মায়, সম্পর্কে তিনিও আমাদের কুটুম্ব। দিন দশেক আগে যদুনাথ বসু নামে এক ভদ্রলোক কলকাতার আপিসে আমার সঙ্গে দেখা করে জানালেন মাস তিনেকের জন্য তিনি আমাদের দেশের বাড়িটা ভাড়া নিতে চান। আমি রাজি হলাম না, কিন্তু যদুবাবু অতিশয় জেদাজেদি করতে লাগলেন। বললেন তিনি মাসিক 500 টাকা হিসাবে 3 মাসে 1,500 টাকা অগ্রিম ভাড়া আমার হাতে জমা দিতে প্রস্তুত আছেন। আমি বিস্মিত হয়ে জিজ্ঞেস করলাম, পাড়া গায়ে একখানা সেকেলে বাড়ির জন্য তিনি এত টাকা ভাড়া দিতে চান কেন? তখন তার মুখ থেকেই জানতে পারলুম তিনি হচ্ছেন পূর্ববঙ্গের জমিদার। চিকিৎসার জন্য রুগ্ন মাকে নিয়ে কলকাতায় এসছেন। চিকিৎসকেরা পরামর্শ দিয়েছেন মাকে নিয়ে যেতে মফস্বলের গঙ্গার ধারে কোনো জায়গায়। আমাদের বাড়ি মুর্শিদাবাদের গঙ্গা তীরে বটে, কিন্তু যুক্তিটা কেমন ফাঁকা ফাঁকা মনে হলো। কলকাতার আরও কাছে গঙ্গার ধারে তো কত ভালো ভালো বাড়ি রয়েছে। যাক, এইসব নিয়ে আমি আর বেশি মাথা ঘামালাম না। এই লোভনীয় প্রস্তাবে রাজি হয়ে গেলুম। যদুবাবু আমাকে 1,500 টাকার একখানা চেক দিয়ে বাড়ি ভাড়া নিয়ে চলে গেলেন। সেই দিন সন্ধ্যার সময় আরেক ব্যাপার, একখানা বেনাম চিঠি পেলাম। তাতে জানানো হয়েছে প্রতাপ চৌধুরীকে যেন মুর্শিদাবাদের বাড়ি ভাড়া দেওয়া না হয়। সে সাংঘাতিক লোক। সবিস্ময় ভাবতে লাগলাম, বাড়ি ভাড়া নিয়েছে তো যদুনাথ বসু, কিন্তু কে প্রতাপ চৌধুরী? আর এই বেনামি চিঠি বা কে লিখল, কেন লিখল? আমি যে বাড়ি ভাড়া দিচ্ছি এই কথাই বা সে কেমন করে জানতে পারল? 3 দিন পরে বিস্ময়ের ওপর বিস্ময়। যেদিন চেক পেয়েছিলাম তার পরদিন থেকেই দুর্গাপুজোর জন্য ব্যাংক বন্ধ ছিল। চেক ভাঙাতে পারিনি। ব্যাংক খুললে পর জানতে পারলাম আমাকে একখানা ভুয়ো চেক দেওয়া হয়েছে। যদুনাথ বসুর নামে ব্যাংকে 1 পয়সাও জমা নেই। এভাবে ঠকে রেগে আগুন হয়ে আমি দেশে রওনা হলাম। কিন্তু সেখানে গিয়ে দেখলাম আমাদের বসত বাড়িতে জনপ্রাণী নেই। শুনলাম কয়েকজন গুন্ডার মতো লোক সেখানে 2 দিন ধরে খুব হইহুল্লা করে আবার কখন ছড়ে পড়েছে তা কেউ জানে না। বাড়ির একটা তালাবন্ধ ঘরে ঠাকুরদার আমলের কতকগুলো আসবাবপত্র এখানে অব্যবহার্য বলে গুদামজাত করা ছিল। সেই সঙ্গে একটা দেওয়ালের সঙ্গে গাঁথা প্রকাণ্ড আলমারির ভেতরে ছিল 1 গাদা সেকেলে বই ও কাগজপত্র। কারা তালা ভেঙে সেই ঘরে ঢুকে সেই বই ও কাগজপত্রগুলো বার করে ঘরময় ছড়িয়ে ফেলে রেখে গেছে। নিশ্চয়ই ওই যদুদেরই কীর্তি। ঠাকুরদার হাতে লেখা একখানা ছেঁড়া খাতাও পেয়েছি। তাতে খালি গল্প, পদ্য ও অদ্ভুত সব কথা লেখা। বোধহয় ঠাকুরদার গল্প টল্প লেখার অভ্যাস ছিল বোধহয়।
ভারী গোলমেলে ব্যাপার তো। খামোকা যদু নামের ব্যক্তির আবির্ভাব, অকারণে 1,500 টাকা অগ্রিম দাদন দিয়ে 3 মাসের জন্য একখানা পাড়া গাঁয়ে সেকেলে বাড়ি ভাড়া নেওয়া, বুয়ো চেক ঘাড়ে চাপানো, তারপর 2 দিন সেই বাড়িতে কাটিয়েই ফুরুত করে হঠাৎ পলায়ন। এসবই যেন মহাপাগলামির কাণ্ড। বীরেনবাবু, আপনি কোনো আস্ত পাগলের পাল্লায় পড়েছিলেন। এ নিয়ে আর মাথা কামিয়ে সময় নষ্ট করবেন না। কিন্তু আমার মনটা কেমন খুঁতখুত করছে। সন্দেহ হচ্ছে এত সহজে ব্যাপারটা বোধহয় উড়িয়ে দেওয়া যায় না। কেন? তোমার সন্দেহের কারণ কি? দেখো, যদুর দল তালা ভেঙে বাড়ির বন্ধ ঘরে ঢুকেছিল কেন, এটা প্রথম প্রশ্ন। আলমারি থেকে কেতাবগুলো টেনে বার করেছিল কেন? নিশ্চয়ই তারা কিছু খুঁজছিল। আমিও মানিকের সাথে সহমত। যদু আলমারির ভিতর হস্তচালনা করেছিল একটা কিছু খোঁজবার জন্য। কেবল আলমারি কেন, খুব সম্ভব সে বাড়ির অন্যান্য ঘরেও খোঁজাখুঁজি করতে ছাড়েনি। কিন্তু বাড়ির অন্য ঘরে এমন কিছুই ছিল না যা দেখে চোরের লোভ হতে পারে। আলমারির বইগুলো নিয়ে ছেলেবেলায় আমিও ঘাঁটাঘাঁটি করেছি। তার মধ্যে বটতলার ছাপা কতগুলো সেকেলে বই, আরব্য উপন্যাস, পারস্য উপন্যাস, চাহার দরবেশ, উদাসিনী রাজকন্যার গুপ্তকথা প্রভৃতির সঙ্গে রামায়ণ, মহাভারত, ওই শ্রী ভগবদ্ গীতা আর ওই সৈনীর অন্যান্য ধর্মগ্রন্থ, আর বাজে বাজে সব কাগজপত্র, ব্যাস আর কিছুই নয়। ওই সঙ্গে আপনার ঠাকুরদার নিজের হাতে লেখা একটা খাতাও ছিল বললেন না? হ্যাঁ ছিল। সেবেলায় সেকেলে জড়ানো হাতের লেখা পড়বার আগ্রহ হয়নি। সম্প্রতি পড়ে দেখেছি। খাপ ছাড়া খোশ গল্প ছাড়া আর কিছুই নয়। সম্প্রতি আরও একটা জিনিস লক্ষ্য করেছি। খাতাখানা আগে ছেঁড়া ছিল না, এখন দেখছি মাঝখান থেকে একখানা কাগজ ছিঁড়ে কেউ নিয়েছে। কি করে বুঝলেন? পত্রাঙ্ক দেখে। সন্দেহজনক, সন্দেহজনক। বীরেনবাবু, খাতাখানা একবার দেখতে পেলে ভালো হতো। নিজের হাত ব্যাগের মধ্যে হাত ঢুকিয়ে বীরেন বললে, অনায়াসই দেখতে পারেন, যদি কাজে লাগে এই ভেবে সেখানে আমি সঙ্গে করেই এনেছি। এই বলে এক্সাইজ বুকের আকারে বাঁধানো একখানা পাতলা খাতা বার করে জয়ন্তের হাতে সমর্পণ করল। জয়ন্ত খাতাখানা খুলে আগা গোড়া পাতা উল্টে প্রথমে ভাষা ভাষা চোখ বুলিয়ে গেল। টানা টানা জড়ানো লেখা, কিছু কষ্ট করে পড়তে হয়। সে বলল, দেখো মানিক, 40 পত্রাঙ্কে খাতা শেষ। বিষয়বস্তু দেখছি 5 অংশে বিভক্ত। প্রথমে গৌরচন্দ্রিকা বা ভূমিকার মতো একটুখানি অংশ, তার পরের অংশের নাম দেওয়া হয়েছে আভাস। তৃতীয় অংশে কী ছিল তা জানবার উপায় নেই, কারণ 21 থেকে 26 পৃষ্ঠা পর্যন্ত ছেড়ে নেওয়া হয়েছে। চতুর্থ অংশের নাম ইতিহাস, আর পঞ্চম অংশে উপসংহার, একটি পুঁচকে পদ্য বা ছড়া। এখন আগে ভূমিকাটুকু শোনো। যেখানে ঘটনাক্ষেত্র তার নাম এখানে বলবো না, লেখায় প্রকাশ করলে গুরুতর বিপদের সম্ভাবনা। আমার সঙ্গী কৈলাস চৌধুরী এখন পরলোকে বটে, কিন্তু তার কুচরিত্র পুত্র ইহলোকে বিদ্যমান থেকে কেমন করে কিছু আভাস পেয়ে আমাকে প্রশ্নবাণে জর্জরিত করে তুলছে, এমনকি আমাকে ভয় দেখাতেও ছাড়ছে না। আমার একমাত্র ইচ্ছা, সমস্ত গুপ্ত কথা জানবে কেবল আমার পুত্র। যদি সে কখনো অভাবে পড়ে, এই গুপ্ত কথা তার কাজে লাগবে, তার দুশ্চিন্তা দূর করবে। অন্তিমকাল উপস্থিত হলে সমস্ত গুপ্ত কথাই তার কাছে ব্যক্ত করব। যদি সে সময় না পাই, তাহলেও আমার বিশেষ ভাবনার কারণ নেই। আমার পুত্র বুদ্ধিমান, তার জন্যই তোলা রইল এই খাতাখানা। এই বিবরণ মন দিয়ে পাঠ করলেই সমস্ত রহস্য সে সমাধান করতে পারবে। বীরেনবাবু, আপনার ঠাকুরদাকে আপনি দেখেছেন? আমার বয়স 5 বছর পূর্ণ হওয়ার আগেই তার মৃত্যু হয়। তাকে ছায়া ছায়া মনে পড়ে মাত্র। আপনার বাবার মুখে আপনি এই খাতাখানার কথা কখনো শোনেননি? বাবা? আমার বাবা পড়বেন গল্পের পাণ্ডুলিপি। মশাই, বাবাকে আমি জীবনে কোনো ছাপানো নোবেলের পাতাই উল্টাতে দেখিনি। নিজের কারবারের বাইরে আর কোনো কথাই তার ঠাঁই পেত না মনে। আচ্ছা বীরেনবাবু, আপনার ঠাকুরদা মৃত্যুর আগে বা মৃত্যুশয্যায় আপনার বাবাকে এই খাতা সম্বন্ধে কোনো কথা বলে যাননি? কিচ্ছু না, কিচ্ছু না মশাই। ওই খাতার ভেতরে ঠাকুরদার নিজের কোনো কথাই নেই। ওর সবটাই হচ্ছে ডাহা গাল গপ্প। আর মৃত্যুশয্যায় ঠাকুরদা কোনো কথা বলে যাবেন কি? মরবার সময় তিনি কোনো কথা বলবার অবসরই পাননি। তার মানে
তার মানে হচ্ছে ঠাকুরদা তাস খেলতে খেলতে হঠাৎ বুকের অসুখে মারা পড়েছিলেন। খেলার আসর থেকে তুলে তার মৃতদেহকে শ্মশানে নিয়ে যাওয়া হয়। জয়ন্ত নিজের রূপোর শামুকদানি থেকে এক টিপ নস্যি নিয়ে খুশি গলায় বলল, খানিকটা আচ্ছা ভাব কাটলো বলে মনে হচ্ছে। হৃদরোগে হঠাৎ মৃত্যু, কোনো কথা বলাই সম্ভব হয়নি। বটে বটে বটে। আপনি কি বলতে চান জয়ন্তবাবু? আপাতত আপনার কৌতূহল চরিতার্থ করবার সময় হয়নি। এখন খাতার দ্বিতীয় অংশে কি আভাস রয়েছে সেটা দেখা যাক। সে আবার পাঠ শুরু করল। বাল্যকালে আমার জীবনে ঘটেছিল একটি স্মরণীয় ঘটনা। প্রতিবেশীদের মধ্যে আমার সবচেয়ে ধরম মরম ছিল কৈলাস চৌধুরীর সঙ্গে। সে ছিল আমার নিত্য সঙ্গী। খেলাধুলায় ও আহারে বিহারে আমরা সর্বদাই মানিক জোরের মতো একসঙ্গে থাকবার চেষ্টা করতুম। কৈলাসের সঙ্গে একবার তার মামার বাড়িতে বেড়াতে গেলুম। জায়গাটা আমাদের বাড়ি থেকে 10-12 মাইল তফাতে। সেখানে আমরা হাটে বাটে মাঠে ছোটাছুটি করে মার্বেল ডাঙ্গুলি খেলেও গঙ্গার এপারে ওপারে সাঁতার কেটে 3 দিন কাটিয়ে দিল মহা আনন্দে। তারপরেই ঘটল এক ঘটনা। গাঁয়ের প্রান্তে একটা মাঠে একদল ছেলে ফুটবল খেলছিল। এদেশে ফুটবল খেলার রেওয়াজ তখন নতুন শুরু হয়েছে। আমরা দাঁড়িয়ে দাঁড়িয়ে সাগ্রহে খেলা দেখতে লাগলুম। হঠাৎ এক বিপত্তি। মাঠের একদিকে গঙ্গা তীরে ছিল একখানা ভাঙাচোরা পোড়ো বাগান বাড়ি এবং তার পিছনে ছিল একটা জলশূন্য পুরানো ইদারা। ফুটবলটা ঝুপ করে গিয়ে পড়ল একেবারে সেই ইদারার ভিতরে। তখন আসন্ন সন্ধ্যার অন্ধকারে বিষণ্ণ হয়ে উঠেছিল চতুর্দিক। ইদারার ভিতরে নজর চলে না। ছেলের দল খানিক হইচই করে মাঠ ছেড়ে চলে গেল। আমি বললুম, কৈলাস, বলের জন্য ওরা কাল সকালে নিশ্চয়ই আবার ফিরে আসবে, কিন্তু তার আগে আমরাই আজ কুঁয়োয় নেমে বলটাকে তুলে আনবো। বাপ রে, এই অন্ধকারে? পাগল নাকি? বেশ, তোকে কুঁয়োয় নামতে হবে না। তুই খানিকটা খালি মোটা দড়ি আর একটা দেশলাই জোগাড় করে আন দেখি। তুই কেবল উপরে দাঁড়িয়ে থাকবি, কুঁয়োর ভেতরে নামবো একলা আমি। ফাঁক তালে একটা আস্ত ফুটবল লাভ, এমন সুযোগ ছাড়তে আছে? হ্যাঁ রে। যেমন কথা তেমনই কাজ। এলো দড়ি ও দেশলাই। ভর সন্ধ্যেবেলায় দড়ি বেয়ে নেমে গেলুম ইদারার গহ্বরে। ঘুটঘুট করছে অন্ধকার। পায়ের তলায় কি কতগুলো খরমর খরমর করে উঠল। দেশলাইয়ের প্রথম কাঠি জেলে কেবল এইটুকু দেখলুম ইদারার গায়ে গাঁথা রয়েছে একজোড়া হাতলওয়ালা লোহার দরজা। তারপর কাঠি নিভে গেল। দ্বিতীয় কাঠি জেলে নিচের দিকে তাকে সচমকে দেখি কতগুলো মাংসহীন নরকঙ্কাল পড়ে রয়েছে আমার পায়ের তলায়। তারপর আলো নেবার সঙ্গে সঙ্গেই শুনলুম যেন কোনো অপার্থিব বিভীষণের মারাত্মক ফুঁসফোঁসানি। সর্বাঙ্গ রোমাঞ্চিত হয়ে উঠল। মনে হলো পর মুহূর্তেই সেই ভয়াবহ বিষাক্ত হিসি শব্দ যেন আমার চোখের সামনে মূর্তিমান হয়ে আত্মপ্রকাশ করবে। কর্পূরের মতন উবে গেল আমার সমস্ত সাহস। দারুণ আতঙ্কে বিহবল হয়ে প্রাণপণে দড়ি ধরে কোনো রকমে উপরে এসে উঠলুম। সব শুনে কৈলাস চোখ কপালে তুলে বললে, চুলোয় যাক ফুটবল, ওখানে আছে গুপ্তধন আর জকের পাহারা। গুপ্তধনের লোভে ওখানে গিয়ে জকের হাতে যারা মারা পড়েছে, তুই তাদের কঙ্কাল দেখেছিস। খাতার দ্বিতীয় অংশ শেষ হলো। তৃতীয় অংশ আমাদের হাতে নেই। চতুর্থ অংশের নাম ইতিহাস। তো এবার সেটুকু পাঠ করা যাক। আবার পড়া শুরু হলো। সারা পৃথিবীকে যিনি ঋণদান করতে পারেন তাঁরই উপযোগী উপাধি হচ্ছে জগৎ শেঠ। দিল্লির সম্রাট মোহাম্মদ শাহ 1724 খ্রিস্টাব্দে ওই উপাধি দিয়েছিলেন মুর্শিদাবাদের মহাজন ফতেহচাঁদকে। কিন্তু ফতেহচাঁদ মুর্শিদাবাদের বাসিন্দা হলেও বাঙালি ছিলেন না। তার পূর্বপুরুষ হিরানন্দ শাহ শুধু রাজস্থান থেকে পাটনায় এসে ব্যবসা শুরু করেন এবং তেজারতি কারবারে প্রভূত সম্পত্তির মালিক হন। হিরানন্দের 7 ছেলে, তাঁদের একজনের নাম মানিক চাঁদ। তিনি স্বাধীনভাবে ব্যবসা করবার জন্য বাংলার তখনকার রাজধানী
ঢাকায় গিয়ে হাজির হন এবং নবাব দরবারে বিশেষ প্রতিপত্তি লাভ করেন। পরে নবাব মুর্শিদ কুলি খাঁ পশ্চিমবঙ্গে এসে ভাগীরথী তটে নতুন রাজধানী স্থাপন করে নিজের নামানুসারে তার নাম রাখেন মুর্শিদাবাদ। নবাবের প্রিয় পাত্র মানিক চাঁদও নতুন রাজধানীতে এলেন। নবাব দরবারে তার প্রভাব ক্রমেই বেড়ে উঠতে থাকে। তার পরামর্শে মুর্শিদাবাদে নবাবী টাকশাল প্রতিষ্ঠিত হয় এবং তিনি হন নবাবের অর্থ সচিব ও কোষাধ্যক্ষ। 1715 খ্রিস্টাব্দে দিল্লির বাদশাহ তাকে শেঠ উপাধি দান করেন। এই মানিক চাঁদের বংশধররা পরে কেবল নবাব বংশের নয়, স্বাধীন বাংলাদেশেরও উত্থান ও পতনের অন্যতম কারণ রূপে ইতিহাসে অমর হয়ে আছেন। মানিক চাঁদ ছিলেন অপুত্রক। ভ্রাতুষ্পুত্র ফতেহ চাঁদ হন তার দত্তক পুত্র। তিনি দিল্লিতে থেকে অংশীদার রূপে কারবার দেখতেন, কিন্তু 1722 খ্রিস্টাব্দে মানিক চাঁদের মৃত্যু হলে তিনিও মুর্শিদাবাদে চলে আসেন। এর 2 বছর পরেই তিনি জগৎ শেঠ রূপে ভারতবর্ষের মধ্যে সবচেয়ে ধনী বা পুঁজিপতি বলে সুপরিচিত হন। মুর্শিদ কুলি খাঁর মৃত্যুর পর সুজাউদ্দিন নবাব হয়ে 1739 খ্রিস্টাব্দ পর্যন্ত রাজত্ব করেন। এই সময়টা হচ্ছে জগৎ শেঠ ফতেহ চাঁদের জীবনের সবচেয়ে গৌরব ও সৌভাগ্যের যুগ। তিনি কেবল সুবিপুল ধনাগারের অধিকারী ছিলেন না, নবাব দরবারে ও দেশ বিদেশে তার সম্মান, খ্যাতি ও প্রতিপত্তিও ছিল অতুলনীয়। কিন্তু সুজাউদ্দিনের মৃত্যুর পর 1739 খ্রিস্টাব্দে সরফরাজ খাঁর সিংহাসন লাভের সঙ্গে সঙ্গেই জগৎ শেঠকে প্রথম ষড়যন্ত্রে যোগ দিতে হলো। তরুণ নবাব সরফরাজ ফতেহ চাঁদের পুত্রবধূর অসীম রূপ লাবণ্যের কথা শুনে নির্বোধের মতো তাকে সচক্ষে দেখবার বাসনা প্রকাশ করলেন। এইটুকু তার খেয়াল এলো না যে হিন্দুদের অসূর্যম স্পর্শা কুলললনার পক্ষে সেটা হচ্ছে অতিশয় অপমানকর প্রস্তাব। ফতেহ চাঁদ ক্রোধে ক্ষিপ্ত হয়ে আলীবর্দী খাঁয়ের সঙ্গে ষড়যন্ত্রে লিপ্ত হলেন এবং তার ফলে গিরিয়ার যুদ্ধক্ষেত্রে সরফরাজের মৃত্যু ও 1740 খ্রিস্টাব্দে আলীবর্দীর সিংহাসন প্রাপ্তি। এই ঘটনার 4 বছর পরে ফতেহ চাঁদ ইহলোক ত্যাগ করেন। তার 2 পৌত্র মাধব রায় ও স্বরূপ চাঁদ। মাধব রায় জগৎ শেঠ উপাধির সঙ্গে বেশিরভাগ সম্পত্তির অধিকারী হলেন এবং বাকি সম্পত্তির সঙ্গে স্বরূপ চাঁদ নবাব দরবার থেকে পেলেন রাজা উপাধি। বাংলাদেশে তখন ইংরেজ ও ফরাসিরাও প্রাধান্য বিস্তারের চেষ্টা করছিলেন। সুচতুর জগৎ শেঠরা তাদেরও লক্ষ লক্ষ টাকা ধার দিয়ে তুষ্ট রাখতে ভুললেন না। এইভাবে সব দিক সামলে ব্যবসা চালিয়ে তারা দিনে দিনে অধিকতর আর্থিক উন্নতির পথে এগিয়ে চললেন। তারপরেই আলীবর্দীর মৃত্যু ও 1756 খ্রিস্টাব্দে সিরাজের সিংহাসন লাভ এবং তার সঙ্গে জগৎ শেঠের বিরোধ। নূতন নবাবের কাছে অপমান ও লাঞ্ছনা লাভ করে জগৎ শেঠ আবার মির্জাফর ও ইংরেজদের সঙ্গে ষড়যন্ত্রে লিপ্ত হলেন। ফল পলাশির যুদ্ধ ও সিরাজের পতন এবং বাংলার সর্বনাশ। জগৎ শেঠরা আবার পূর্ব গৌরবের পদে উন্নীত হয়ে নিজেদের স্বর্ণ ভাণ্ডারের পরিধি আরও বাড়িয়ে তুললেন বটে, কিন্তু তখনই ভিতরে ভিতরে তাদের উপরে শনি দৃষ্টি পড়তে শুরু করল। তারপর অকর্মণ্য মির্জাফরকে বঞ্চিত করে ইংরেজরা 1760 খ্রিস্টাব্দে রাজ্যের ভার অর্পণ করলেন মীর কাসিমের হাতে। নতুন নবাবকে নিয়ে জগৎ শেঠরা সুখী হতে পারলেন না। তারা আবার চক্রান্তে যোগ দিলেন, কিন্তু এবারে তারা আর শেষ রক্ষা করতেও নিয়তিকে ফাঁকি দিতে পারলেন না। বিপদক্রমেই ঘনীভূত হয়ে উঠছে দেখে মীর কাসিম তাদের বন্দি করে ফেললেন। তাদের বন্ধু ইংরেজদের বিশেষ চেষ্টা সত্ত্বেও তারা আর মুক্তি লাভ করতে পারলেন না। তারপর উদয়নালার যুদ্ধ, মীর কাসিমের পরাজয় এবং জগৎ শেঠ ও অন্যান্য বন্দীদের নিয়ে মীর কাসিমের মুঙ্গেরে প্রস্থান। এরপর বক্সারের যুদ্ধ, মীর কাসিমের শেষ পরাজয় এবং জগৎ শেঠ প্রভৃতিকে গঙ্গার জলে নিক্ষেপ করে হত্যা। মির্জাফর আবার বাংলায় নবাব হন এবং নতুন জগৎ শেঠ কুশল চাঁদও আবার ব্যবসায় নিযুক্ত হন। তিনিও ইংরেজদের কাছ থেকে প্রচুর সাহায্য লাভ করেও শেঠ বংশের পূর্ব গরিমা আর ফিরিয়ে আনতে পারেননি। বাংলার ভুয়ো নবাবের সঙ্গে জগৎ শেঠদেরও জাঁকজমক ম্লান হয়ে এসেছিল। বাংলার স্বাধীনতা হরণে সাহায্য করে তারাও আত্মরক্ষা করতে পারলেন না।
বুদ্ধিমান কুশল চাঁদ বুঝে নিয়েছিলেন যে জগৎ শেঠের ভবিষ্যৎ উজ্জ্বল নয়, তাদের অধঃপতন অবশ্যম্ভাবী। দুঃসময়ের জন্য তিনি প্রস্তুত হতে লাগলেন। তার আদেশে একটি গুপ্ত কুঠি নির্মিত হলো এবং নিজের সম্পত্তির কতক অংশ তিনি সেখানে লুকিয়ে রাখলেন। সেই রত্নকুঠির কাহিনী আজও লোকের মুখে মুখে ফেরে, কিন্তু তার ঠিকানা কেউ জানে না। কুশল চাঁদ হঠাৎ মারা পড়েন, তাই গুপ্তধনের সন্ধান নিজের উত্তরাধিকারীর কাছে দিয়ে যেতে পারেননি। শেষ পর্যন্ত কুশল চাঁদ যা ভয় করেছিলেন তাই সত্য হয়ে দাঁড়ায়। ক্রমে শেঠদের অর্থ ও প্রতিপত্তি কমে এলেও কুশল চাঁদের মৃত্যুর পর আরও 2 জন জগৎ শেঠের নাম শোনা যায়, হরেক চাঁদ ও ইন্দ্রচাঁদ। ইন্দ্রচাঁদের পুত্র গোবিন্দ চাঁদ জগৎ শেঠ উপাধি থেকেও বঞ্চিত হন এবং পিতার সম্পত্তিও বোকার মতো 2 হাতে উড়িয়ে দিয়ে ইংরেজদের অন্নদাস রূপে শেষ জীবন কাটাতে বাধ্য হন। তার ঠাকুরদার গল্প বানানোর অভ্যাস ছিল। পুত্র কৃষ্ণদাসকেও দেশদ্রোহী জগৎ শেঠদের কাছে উপকৃত ইংরেজরা বৃত্তি দান করতেন, কিন্তু তার মৃত্যুর পর সেই বৃত্তিও বন্ধ হয়। জগৎ শেঠের আধুনিক বংশধররাও মুর্শিদাবাদে বাস করেন, কিন্তু লুপ্ত হয়েছে তাদের আর্থিক গৌরব। হয়তো তারাও প্রবাদে গুপ্তধনের কাহিনী শ্রবণ করেন, কিন্তু তার সত্যতা নিরূপণ করার উপায় তাদের হাতে নেই। আবিষ্কার করতে পারলে এখন এই গুপ্তধনের মালিক হবে যে কোনো ব্যক্তি। সব তো শোনা হলো, খানিকটা ভনিতা, খানিকটা গালগপ্প, খানিকটা গাঁজা মেশানো ইতিহাস। বীরেনবাবু ঠিকই ধরেছেন, তার ঠাকুরদার গপ্প বানানোর অভ্যাস ছিল। আচ্ছা, উপসংহারে একটি পদ্যও আছে, সেটাও চেঁচিয়ে পড়া যাক। বোকায় ধোকা দেবার তরে বুদ্ধিসাগর মন্থী, গোলক ধাঁধার গ্রন্থ রচি আমি নতুন গ্রন্থি। কিন্তু আমি ঠিক জানি তাই গুপ্তপথে রপ্ত সবাই, সর্বজনের সামনে লুকোয় সহজ পথের পন্থী। বিন্দু বাড়ি সিন্ধু হলে যায় না দেখা বিন্দুকে, ইন্দু আছে মেঘের আড়ে নিন্দে তবু নিন্দুকে। মানস নয়ন যে খুলে চায় সত্য মানিক সেই খুঁজে পায়, মূর্খ শুধু রত্ন খোঁজে মস্ত লোহার সিন্ধুকে। এই যে বাবা দোস্তুর মতো হেঁয়ালি। হ্যাঁ, প্রায় অতি আধুনিক কবিতার মতো। খাপ ছাড়া পদ্য নিয়ে আপাতত মাথা ঘামাবার দরকার নেই। জয়ন্ত, তুমি কি মনে করো বীরেনবাবুর দেশের বাড়িতে যে রহস্যময় ঘটনা ঘটেছে তার সঙ্গে এই খাতার লেখার কোনো সম্পর্ক আছে? এইবারে তাই নিয়েই আলোচনা করতে হবে। এমন সময় মধু একখানা খাম হাতে করে ঘরে ঢুকে বললে, বাবু, একটা অদ্ভুত লোক এসে আডার নামে এই চিঠিখানা দিয়ে গেল। অদ্ভুত লোক? হ্যাঁ বাবু, পরনে সন্ন্যাসীর মতো গেরুয়া কাপড়, মাথায় জটা, এক মুখ দাড়ি গোফ। জয়ন্ত খাম ছিঁড়ে চিঠিখানা পড়েই লাফ মেরে দাঁড়িয়ে উঠে বললে, কোথায় সে? বাবু, চিঠিখানা আমার হাতে গুঁজে দিয়েই সে হন হন করে চলে গেল। চিঠিতে কেবল লেখা ছিল, সাবধান সাবধান, সাক্ষাৎ শয়তান প্রতাপ চৌধুরীকে সাবধান। কি আশ্চর্য! কে এই সাক্ষাৎ শয়তান প্রতাপ চৌধুরী? বারবার তার কথা তুলে আমাদের সাবধান করেই বা দেওয়া হচ্ছে কেন? আরও একটা অদ্ভুত প্রশ্ন হচ্ছে, কে এই অদ্ভুত লোকটা? পরনে সন্ন্যাসীর মতো গেরুয়া কাপড়, মাথায় জটা, এক মুখ দাড়ি গোঁফ। আমার বিশ্বাস এই লোকটাই বেনাম চিঠি লিখে আমাকে সাবধান করে দিয়েছিল। এই গেরুয়া বস্ত্রধারী রহস্যময় লোকটা কে তা আমি জানি না, কিন্তু প্রতাপ চৌধুরী সম্বন্ধে হয়তো কিছুটা আন্দাজ করতে পারছি। পারেন নাকি? আমার আন্দাজ হয়তো মিথ্যা নয়। আপনার ঠাকুরদা চন্দ্রনাথবাবুর লেখা পড়ে আমরা জেনেছি যে তিনি যখন ইদারায় নেমেছিলেন তখন তার সঙ্গী ছিলেন কৈলাস চৌধুরী। আর এক জায়গায় তিনি বলেছেন যে কৈলাস চৌধুরীর কুচরিত্র পুত্র গুপ্ত রহস্যের আভাস পেয়ে তাকে প্রশ্নবাণে জর্জরিত করেছেন, আবার ভয়ও দেখাচ্ছে। খুব সম্ভবত তারই নাম প্রতাপ চৌধুরী। কিন্তু গুপ্ত রহস্যটা কি? জগৎ শেঠের রত্নকুঠি। আরে দেখ, তুমিও কি ওই রূপকথাটা বিশ্বাস করো? করি। জগৎ শেঠ কুশলচাঁদের গুপ্তধনের কথা আমিও ঐতিহাসিক কাহিনীতে পাঠ করেছি। ইতিহাস আর কাহিনী এক কথা নয় হে জয়ন্ত। তা নয়, কিন্তু সেকালের ধনীদের মধ্যে গুপ্তধন রাখার প্রথাটা খুবই প্রচলিত ছিল। আর বীরেনবাবুর ঠাকুরদার লেখা পড়লে এই সন্দেহই দৃঢ় হয়
যে তিনি গুপ্তধনের সন্ধান পেয়েছিলেন। তা নইলে তিনি একথা বলতেন না যে লেখার মর্মভেদ করতে পারলে তার পুত্রের অর্থাভাব দূর হয়ে যাবে। বেশ, ধরলুম কৈলাস চৌধুরীর ছেলের নাম হচ্ছে প্রতাপ চৌধুরী। হয়তো সত্য সত্যই তার চরিত্র হচ্ছে সাক্ষাৎ শয়তানের মতো ভয়াবহ, কিন্তু তার সম্বন্ধে আমাদের সাবধান করে দেওয়া হচ্ছে কেন? এই মামলাটা নিয়ে এখনও আমরা তদন্তে নিযুক্ত হইনি। সে আমাদের অস্তিত্ব জানতে পারবে কেমন করে? এটাই তো আমার মাথায় ঢুকছে না। বীরেনবাবু, আপনি যে আমাদের থেকে সাহায্য গ্রহণ করতে চান, এ কথা কি আর কারোর কাছে প্রকাশ করেছেন? নিশ্চয়ই নয়। আজ সকাল পর্যন্ত জানতুম না যে আমি আপনাদের কাছে এসে ধর্ণা দেব। তাহলে অন্য কোনো পক্ষের লোক আপনার পিছন পিছনে ছায়ার মতো লেগে আছে। আপনি যে আমাদের কাছে এসেছেন এর মধ্যেই সেই খবর তারা পেয়ে গেছে। জানেনই তো, অপরাধীদের কাছে আমরা অপরিচিত নই। এই কথায় আমার বিশ্বাস হচ্ছে না। কারা তারা? হয়তো তথাকথিত যদুনাথ বসুর দল, হয়তো যদুনাথ হচ্ছে এই প্রতাপ চৌধুরীর ছদ্মনাম। যদুনাথ বসু বা প্রতাপ চৌধুরীর কথা বলতে পারি না, তবে এমন আর একজন লোকও বীরেনবাবুর প্রত্যেক গতিবিধির খবর রাখে যে প্রতাপ চৌধুরীর বন্ধু নয়। তুমি কি বেনামি পত্রলেখকের কথা বলছো? একদমই তাই। আমিও তোমার সাথে একমত। আমরা এখনো পর্যন্ত কার্যক্ষেত্রে অবতীর্ণ হইনি, কিন্তু ব্যাপারটা যে গোড়াতেই অতিরিক্ত মাত্রায় ঘোরালো হয়ে উঠল সেটা নিঃসন্দেহ। আপাতত আমাদের এই প্রতাপ চৌধুরী সম্বন্ধে তথ্য সংগ্রহ করতে হবে। আচ্ছা বীরেনবাবু, আপনি প্রতাপ চৌধুরীকে চেনেন? না, তবে লোকের মুখে শুনেছি চুরি, জোয়াচুরি, রাহাজানি, খুন খারাপিতে সে একজন অদ্বিতীয় ব্যক্তি। একবার কোথায় কি অপরাধ করে সে 15 বছরের জন্য জেলে গিয়েছিল, কিন্তু বছরখানেক যেতে না যেতেই জেল ভেঙে পালিয়ে গিয়ে নিরুদ্দেশ হয়ে আছে। জয়ন্ত, মানিক, এই সেই সোনার আনারস মামলার প্রতাপ চৌধুরী নয় তো? আমরাই তাকে গ্রেপ্তার করেছিলুম। 15 বৎসর কারাবাসের আদেশ পেয়ে 1 বছরের মধ্যেই জেল থেকে সে পালিয়ে যায়, আর সঙ্গে করে নিয়ে যায় তার দলের আরেকজন লোককেও। তারও নাম মানিক চাঁদ। সেও এক মারাত্মক অপরাধী। আমাদের তো প্রায় মৃত্যুপথে পৌঁছে দিয়েছিল। সুন্দরবাবুর জন্যই তো কোনো ক্রমে প্রাণে বেঁচে গিয়েছি। সব মনে পড়েছে। প্রতাপ চৌধুরী সেই সময়েই আমাকে বলেছিল যে কোনো কারাগারই তাকে ধরে রাখতে পারবে না, তার সঙ্গে আবার আমাদের দেখা হবে। হু বাবা, সে যে এক মহাধরিবাজ ব্যক্তি। সেবারে তো তার হাত থেকে আমরা বাঘ রাজাদের গুপ্তধন ছিনিয়ে নিয়েছিলাম। গ্রেপ্তার হওয়ার পর সে আমাদের বলেছিল, আপাতত এই গুপ্তধন তোমাদের জিম্মায় রেখে গেলুম, যথাসময় সঠিক হিসাব দাখিল করতেই হবে। এখন সে জেলের বাইরে এসেছে। এইবারে আবার কি তার দেখা পাবো? সে আবার দেখা দেবে কিনা জানি না, কিন্তু সে যদি এই প্রতাপ চৌধুরী হয় আর আমরা যদি বীরেনবাবুর মামলার ভার গ্রহণ করি, তাহলে আমাদেরই তো তাকে খুঁজে বার করতে হবে। সে বুঝি সহজ কথা? গেলবারেই দেখেছি প্রতাপ চৌধুরীটা মেঘনাথের মতো আড়ালে থেকে এমন কায়দায় যুদ্ধ চালনা করে যে কেউ তাকে ধরতে ছুতে পারে না। কিন্তু তার যুদ্ধ চালনার কৌশলটা আমরা জেনে নিয়েছি, সুতরাং এবারে আর বেশি বেগ পেতে হবে বলে মনে হয় না। আচম্বিতে সকলকে চমকে দিয়ে রাস্তার ধারের জানালার গড়াদের উপরে ঠকাং করে কি একটা এসে পড়ে ছিটকে গেল অন্যদিকে, এবং পর মুহূর্তে কামান গর্জনের মতন একটা কান ফাটানো ভীষণ শব্দ ও সঙ্গে সঙ্গে থরথর করে বাড়িঘর কাঁপতে লাগলো। হু হু করে পুঞ্জ পুঞ্জ ধোঁয়ায় আচ্ছন্ন হয়ে গেল সমস্ত দৃশ্য। সম্মিলিত কণ্ঠে তীব্র আর্তনাদ, জনতার উচ্চ কোলাহল, এ যেন পরম শান্তির মধ্যে বিনা মেঘে বজ্রপাত। এই অভাবিত আকস্মিক উৎপাত স্তম্ভিত করে দিল সকলের দেহ এবং মন। জানালা দিয়ে হু হু করে ঘরের ভিতরে এসে ঢুকল বারুদের গন্ধ মাখা রাশিকৃত ধোঁয়া। সকলে ফ্যাল ফ্যাল করে সেই দিকে তাকিয়ে রইল কিংকর্তব্য বিমূঢ়ের মতো। বাইরে থেকে সমানে ভেসে আসছে আর্তনাদ, হট্টগোল, বহু লোকের দ্রুত পদশব্দ। কে চিৎকার করে বললে, শিগগিরই ফোন করে দাও, অ্যাম্বুলেন্সের ব্যবস্থা করো। সর্বাগ্রে নিজেকে সামলে নিলে জয়ন্ত। দৌড়ে জানালার কাছে ছুটে গিয়ে পথের দিকে করলে দৃষ্টিপাত। এদিকে ওদিকে চোখ বুলিয়ে নিয়ে এসে বললে, বোমা! আমাদের জানলা লক্ষ্য করে কেউ বোমা ছুঁড়েছে। কিন্তু আমাদের জোর কপাল, বোমাটা ঘরের ভিতরেও আসেনি, জানলার গড়াদের গায়ে ধাক্কা লেগেও তার বিস্ফোরণ হয়নি, পথের উপরে আছড়ে পড়ার পর সেটা ফেটে গিয়েছে।
এই বন্ধ ঘরের ভিতরে বোমা ফাটলে আমরা আর কেউ বাঁচতুম না। তা হয়তো বাঁচতুম না, কিন্তু তা হয়নি বলে ভগবানকে ধন্যবাদ দাও হে মানিক। সুন্দরবাবু রুমাল বার করে কপালের ঘাম মুছতে মুছতে বললেন, রাখে কৃষ্ণ মারে কে, রাখে কৃষ্ণ মারে কে। কিন্তু কৃষ্ণ যাদের রক্ষা করলেন না তাদের অবস্থাটাও দেখে আসা দরকার। চলুন নিচে নেমে তদারক করব আমি। রাজপথের উপর প্রথমেই দৃষ্টি আকর্ষণ করে রক্ত আর রক্ত। এখানে ওখানে বইছে যেন রক্তের রাঙা লহর। তারই মধ্যে ছটফট করছে 3টে রক্তাক্ত ছিন্ন ভিন্ন দেহ, আর একটা দেহ একেবারে আড়ষ্ট নিষ্পন্দ। সে বিভৎস দৃশ্য চোখ মেলে দেখা যায় না। বীরেন শিউরে উঠে চোখ ঢেকে মাটির উপর বসে পড়ল। রাজপথের দিকে বিস্ফারিত নেত্রে তাকিয়ে সুন্দরবাবু বললেন, দেখো জয়ন্ত, দেখো বোমা ফেটে পথের উপরে কত বড় একটা গর্ত হয়েছে। ওরে বাস রে বাস! অত্যন্ত শক্তিশালী বোমা। কিন্তু ছুঁড়ল কে, সেইটাই এখন জানার দরকার। পথে লোকে লোকারণ্য, ছুটোছুটি, ভীত চিৎকার। কেউ স্থির হয়ে কারুর কথা শুনছে না। নানা জনে নানা প্রকার মত জাহির করছে। ওধারের ফুটপাতে ছিল একখানা চায়ের দোকান। জয়ন্তর জিজ্ঞাসার উত্তরে সে বললে, হ্যাঁ স্যার, এই ব্যাপারটা আমি দেখেছি। একখানা ছুটন্ত মোটর থেকে একটা লোক হঠাৎ দাঁড়িয়ে উঠে আপনার বাড়ির দোতলার জানলার দিকে বলের মতো একটা জিনিস ছুঁড়ে মারল। কিরকম মোটর? ট্যাক্সি? না, লাল রঙের ওই প্রাইভেট মোটর। সিডান বডি? না না, খোলা গাড়ি। নম্বর? আরে মশাই, নম্বর দেখবার সময় কি পেয়েছি? তারপরে ভীষণ শব্দ আর ভীষণ হুলস্থুল। আঁতকে উঠে সেই দিকে তাকিয়ে রইলুম তো। তুমি তো ভারী বোকা লোকে। কেন তুমি আজকে উঠলে? কেন তুমি নম্বরটা টপ করে দেখে নিলে না? মশাই গো, এখানে থাকলে আপনিও তখন আমারই মতো বোকামি করতেন। কখনো নয়, কখনো নয়, আমি সে পাত্রই নয়। যাজ্ঞে ও কথা। তারপর কি হলো? তারপর মুখ ফিরিয়ে সেই লাল মোটরখানা আর দেখতে পেলুম না। গাড়িখানা একবারও থামেনি, তীরের মতো ছুটে মিলিয়ে গিয়েছে। যাবেই তো, মিলিয়ে যাবেই তো। তুমি নম্বর দেখবে বলে সে তো আর দাঁড়িয়ে থাকবে না। দেখুন দেখুন, দেখবো? কি দেখবো? সেই রকম একখানা লাল মোটর আবার এইদিকে ছুটে আসছে। বলো কি? না না, গাড়িখানা খানিকটি এসে আবার মোড় ফিরে পাই পাই করে সরে পড়ল। ট্যাক্সি! ট্যাক্সি! মিছে চেঁচিয়ে গলা ভাঙবেন না সুন্দরবাবু। কোথাও ট্যাক্সি নেই। লাল মোটরের পিছু ধরা অসম্ভব। হ্যাঁ, লাল মোটরখানা আড়ালে চলে গেছে, আর ওর নাগাল পাওয়া সম্ভব নয়। ফাঁকি দিলে যে, ফাঁকি দিলে! হায় 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 হায়! দূর থেকে কাউকে চিনতে পারলাম না বটে, তবে এইটুকু আমার চোখ এড়ায়নি যে গাড়ির ভিতরে ছিল 3 জন আরোহী, আর তাদের একজনের দেহে ছিল সাহেবী পোশাক। কিন্তু জয়ন্ত, ওখানা বোধহয় অপরাধীদের গাড়ি নয়। তাহলে পালিয়ে গিয়ে আবার ফিরে আসতো না। গাড়িখানা সন্দেহজনক। নইলে এই দিকে আসতে আসতে হঠাৎ অন্য পথে এত তাড়াতাড়ি সরে পড়লো কেন? আমার বোধ হয় অপরাধীরা দেখতে এসেছিল তাদের বোমাটা লক্ষ্যভেদ করেছে কিনা। আমারও সেই বিশ্বাস। তারপর ঘটনাস্থলে আমাদের বহাল তবিয়তে বর্তমান দেখে চটপট চম্পট দিয়েছে। কি দুঃসাহসী অপরাধী! এই মামলার সঙ্গে ফেরারি আসামি প্রতাপ চৌধুরীর কোনো সম্পর্ক আছে কিনা তা আমি জানি না, কিন্তু তার দুঃসাহসের প্রমাণ আগেও কি আপনি পাননি সুন্দরবাবু? পেয়েছি বই কি, পেয়েছি বই কি। ওই দেখো, পুলিশ এসে পড়েছে, সঙ্গে সঙ্গে অ্যাম্বুলেন্সের গাড়িও। আসুন, আমরাও চুপি চুপি সরে পড়ি। কিন্তু সরে পড়বে কোথায়? বোমা ছুঁড়েছে তোমার বাড়ির উপরে। পুলিশ তোমাকে খুঁজবে। আরে সেসব পরের কথা, এখন আর একটা দৃশ্য দেখুন। দৃশ্য? আবার কি দৃশ্য? চিত্তাকর্ষক দৃশ্য। একটু দূরে তাকিয়ে দেখুন, আমাদের পাড়ায় হোটেল বাড়ির ছাদের ধারে দাঁড়িয়ে এক বিচিত্র মূর্তি। পরনে গেরুয়া কাপড়, মাথায় জটা, আর এক মুখ দাড়ি গোঁফ। এই লোকটাই কি খানিক আগে মধুরাতে বেনামাছিটি সমর্পণ করে গেছে? আচ্ছা, আমি খবর নিয়ে আসি। আপনারা বাড়ির ভিতরে গিয়ে অপেক্ষা করুন। এই বলে জয়ন্ত দ্রুত পদে অগ্রসর হল। মানিক ও বীরেনকে সঙ্গে নিয়ে সুন্দরবাবু আবার জয়ন্তের বৈঠকখানায় ঢুকে একখানা চেয়ারের উপরে নিজের গুরুভার কলেবর স্থাপন করলেন সশব্দে।
এবং তারপর গলা চড়িয়ে বললেন, ও মধু, বলি শ্রী মধুসূদন, মনটা বড়ই উত্তেজিত হয়েছে বাবা। এক পেয়ালা চা না পেলে তো শান্ত হবে না। কিন্তু চায়ের পেয়ালা আসার আগেই সেখানে হলো পুলিশের আবির্ভাব। স্থানীয় থানার ইন্সপেক্টর তদন্তে এসে সুন্দরবাবুকে প্রশ্নবাণে জর্জরিত করে তুললেন, কিন্তু আসল রহস্যের কোনোই পাত্তা পেলেন না। তাকে বুঝিয়ে দেওয়া হলো কেউ বা কারা ভ্রমক্রমে এই বাড়ির উপর বোমা নিক্ষেপ করেছে। পুলিশ প্রস্থান করলে পর মানিক বলল, সুন্দরবাবু, এইবারে চা আসবে তো? নিশ্চয়ই, সেই সঙ্গে কিছু ইত্যাদি থাকলেও আপত্তি করব না। হ্যাঁ সুন্দরবাবু, আপনার রসনেন্দ্রিয় কি সর্বদাই ইত্যাদির জন্য তৈরি হয়ে থাকে? হ্যাঁ, সর্বদাই ভাই, সর্বদাই। জীব দেহের প্রধান কর্তব্যই হচ্ছে উদর পূজা, অতএব আসুক চায়ের সঙ্গে ইত্যাদি। ও মধু, বলি শ্রী মধুসূদন, এত মিষ্টি করে ডাকছি, তবু সারা পাই না কেন বাপধন? সুন্দরবাবু চা এবং ইত্যাদি নিয়ে ব্যস্ত থাকুন, ততক্ষণে জয়ন্ত কি করছে দেখে আসা যাক। জয়ন্ত হোটেলের কাছে আসতে আসতেই দেখতে পেলে ছাদের উপর থেকে জটাধারী সন্ন্যাসীর মূর্তিটা হঠাৎ অদৃশ্য হয়ে গেল। জয়ন্ত ভাবতে লাগলো, কেন? তাকে দেখেই নাকি? সে আরও জোরে পা চালিয়ে দিলে। ভাতের হোটেল, সকালে দুপুরে সন্ধ্যায় ক্ষুধার্ত খরিদ্দারের ভিড়। মালিক জয়ন্তের পরিচিত। সে উদ্গ্রীব হয়ে হোটেল বাড়ির দরজায় দাঁড়িয়েছিল। জয়ন্তকে দেখেই জিজ্ঞাসা করল, হ্যাঁ মশাই, ওখানে এত দুমদাম চেঁচামেচি ছুটোছুটি কেন? খুব সংক্ষেপে হোটেলওয়ালার কৌতূহল চরিতার্থ করে জয়ন্ত শুধালো, আচ্ছা, আপনার এখানে আজ কোনো স্বামীজি অর্থাৎ সন্ন্যাসীর আগমন হয়েছে? হয়েছে বই কি, তার নাম বোধহয় ভোজনানন্দ স্বামী। আপনার এমন অনুমানের কারণ? একাই উড়িয়ে দিয়েছেন 3 জনের খোরাক। মাছ মাংস কিছুই বাদ যায় না, নিরামিষে অত্যন্ত অরুচি। জন কয় এমন স্বামীজিকে পেলে আমাকে আর হোটেল চালাবার জন্য ভাবতে হয় না। আচ্ছা, স্বামীজি কি আপনার পুরনো খরিদ্দার? আজ এই প্রথম তার পায়ের ধুলো পেলুম। তার মানে তিনি এখনো হোটেলে আছেন, তাই তো? হ্যাঁ হ্যাঁ, আছেন বই কি। আমি তার সাথে একবার দেখা করতে চাই। বেশ তো, সোজা উপরে উঠে যান। বিবিধ উপাচারে উদর সেবা করে তিনি এখন দেহকে একটু হালকা করার জন্য ছাদের উপরে পায়চারি করছেন। কিন্তু ছাদের উপরে স্বামীজির জটা বা টিকির খোঁজ পাওয়া গেল না। হোটেলের কোনো ঘরেও নয়। বাড়ির খিড়কির দরজাটা নাকি ভিতর থেকে বন্ধ ছিল, কিন্তু এখন খোলা রয়েছে। স্বামীজির অন্তর্ধানের রহস্যটা বুঝতে কষ্ট হয় না। জয়ন্ত আবার সদরের দিকে ফিরে এলো হতাশভাবে। হোটেলওয়ালা তখনও সেখানে মোতায়েন ছিল। স্বামীজির সঙ্গে নিশ্চয়ই দেখা হয়নি? না, কিন্তু আপনি কেমন করে জানলেন? আপনি উপরে ওঠার সঙ্গে সঙ্গেই স্বামীজিকে খিড়কির দিক থেকে হন হন করে এদিকে আসতে দেখলুম। আমি তাকে আপনার কথা জানালুম, তিনি বললেন, আমার এখন বড় তারা, কারোর সঙ্গে মোলাকাত করবার ফুরসত আমার নেই। তারপর হন্তদন্তের মতো এগিয়ে ওই গলিটার মধ্যে ঢুকে পড়লেন। জয়ন্ত বুঝল এখন আর স্বামীজির পশ্চাৎধাবন করা মায়ামৃগের পিছনে ছোটার মতোই ব্যর্থ হবে। সে বাড়িমুখ হলো এই ভাবতে ভাবতে, আচ্ছা, স্বামীজি আমার সঙ্গে এমন লুকোচুরি খেলছেন কেন? তিনি বেনামে চিঠি বিলি করে গুম হয়ে যান, নাগাল ধরতে গেলে পিঠ টান দেন, যেন আমাদের ভয় করেন। এদিকে স্বামীজির মাছ মাংস সবই চলে, একাই খতম করেন 3 জনের খোরাক, যেখানে সেখানে যার তার হাতে রান্না খেতেও তার আপত্তি নেই। স্বামীজির সংযম বা বাজবিচারের ধার ধারেন না। তবে কি তিনি নকল স্বামীজি? তার জটাজুটো আর গৈরিক সাজ কি বাজে ভরং? তিনি কি ছদ্মবেশী? বাড়িতে পৌঁছতেই মানিক শুধালো, কি হলো জয়ন্ত? সন্ন্যাসী কি বললেন? কিছুই বললেন না, অর্থাৎ কিছু বলার আগেই আড়ালে গা ঢাকা দিলেন। বটে বটে, এই সন্ন্যাসী প্রবর দেখছি রহস্যের অবতার। অতঃপর তল্পি তল্পা বাঁধো, আমরা আজকেই মুর্শিদাবাদ যাত্রা করব। এর মানেটা কি? মানে একটা আছে বই কি, কিঞ্চিত তদন্তের দরকার। কিসের তদন্ত? গুপ্তধনের। আপনি কি তাহলে আমার ঠাকুরদার গল্প সত্যি বলে মনে করেন? হ্যাঁ, করি। দেখছেনই তো, আপনি এখানে এসেছেন বলে এর মধ্যেই আমাদের উপর হামলা শুরু হয়েছে।
কোনো লোক বা কোনো দল হয়তো চায় না যে আমরা আপনাকে সাহায্য করি, আর তাদের এই আপত্তির মূলে নিশ্চয়ই কোনো গুঁড়ো কারণ আছে। কিন্তু সেজন্য মুর্শিদাবাদে যাবার প্রয়োজন কি? জগৎ শেঠরা মুর্শিদাবাদেই বাস করতেন। সুতরাং তাদের রত্নকুটি আছে মুর্শিদাবাদেই, এই হলো আপনার যুক্তি? ঠিক তাই। জগৎ শেঠের বিরাট প্রাসাদ মুর্শিদাবাদেই ছিল বটে, কিন্তু এখন গঙ্গা তাকে গ্রাস করেছে। সেখানে আজ গুপ্তধনের সন্ধান করতে গেলে আমাদের ডুবুরি ছাড়া উপায় নেই কোনো। আপনি কি সেই খবর রাখেন না? রাখি বই কি। তবে এই জন্যই তো আমি ঠাকুরদার কাহিনীটাকে বাজে গল্প বলেই ধরে নিয়েছি। ভুল করেছেন। আচ্ছা বেশ, তোমার যুক্তিটা শুনি। যথা সময়ে বলবো, তবে এখন তল্পিতল্পা বাঁধবার চেষ্টা করুন। কিন্তু তাড়াতাড়ি কেন বাপু? মনে রাখবেন, বীরেনবাবুর ঠাকুরদার লেখা খাতার কিছু অংশ যদুনাথ বসু বা প্রতাপ চৌধুরীর হাতে গিয়ে পড়ে। তার মধ্যেই হয়তো রত্নকুঠির ঠিকানা লেখা আছে। তাই দেরি করলে আমাদের ভাগ্যে লাভ হবে অষ্টরম্ভা। মুর্শিদাবাদ নগর প্রান্তে শীতকালের মরা গঙ্গা, যেন কোনো অগভীর বড় খাল, কারণ জলে স্রোত নেই বললেও চলে। এখানে ওখানে হেঁটে পার হওয়া যায়। নৌকার চালে বসে জয়ন্ত বলছিল, পলাশির যুদ্ধের আগে মুর্শিদাবাদের রূপ ছিল ভিন্ন রকম। তখনকার ইংরেজদের চিঠিপত্র পড়ে জানতে পারা যায় যে সেই মুর্শিদাবাদের আকার আর সৌন্দর্য বিলেতের লন্ডন শহরের থেকে বৃহৎ আর উন্নত ছিল। আজকের মুর্শিদাবাদকে দেখে তো মনে হচ্ছে কলকাতার শহরতলিও এর উপরে টেক্কা মারতে পারে। এ হচ্ছে আজ স্মৃতির শ্মশান। দিকে দিকে ছড়ানো আছে ভাঙাচোরা ইটের স্তূপ আর পোড়ো পোড়ো বেরঙা শ্রীহীন অট্টালিকা। মরা গঙ্গার ভাঙা ঘাটের পাশে দাঁড়িয়ে আছে ওই নামমাত্র সার। আধুনিক নবাবদের প্রকাণ্ড অট্টালিকা, দলে দলে লোক তাই দেখবার জন্য ওখানে গিয়ে ভিড় করে। ব্যাস। আমার কিন্তু ওদিকে ফিরে তাকাতেও লজ্জা করে। যারা একদিন গড়েছিল কবির স্বপ্ন তাজমহল আর আগ্রা দিল্লির অপূর্ব সব দুর্গ প্রাসাদ, তাদেরই রুচিহীন ভাগ্যতাড়িত বংশধররা আজ গড়ে তুলেছে ইংরেজদের অনুকরণে এই মস্ত বড় এক বিজাতীয় প্রাসাদ। নকলের মহিমায় যেখানে খাস্তা হয়ে গিয়েছে আসলের স্বরূপ। এ হচ্ছে দাস মনোভাবের অসহ্য এক পরিচয়। গঙ্গার এপারে মুর্শিদাবাদে জীবন্ত নবাবদের শৌখিন আস্তানা, আর ওপারে আছে তাদের মৃতদেহের অন্তিম ধরণী শয্যা। একদিন নবাবের জাঁকে যাদের জরির জুতো পরা পা মাটিতে ছুঁতে চাইতো না, আজ তাদের দেহবশেষ জীর্ণ কবরের তলায় মাটির সঙ্গে মাটি হয়ে মিশে আছে। আলিবর্দির সমৃদ্ধ সমাধির ছায়ায় দীনতাপূর্ণ কবরের ভেতরে শায়িত আছে বাংলার শেষ স্বাধীন নবাব, বিপদচালিত সিরাজ দৌল্লার নশ্বর। দেবের অশ্রুকরণ স্মৃতি। স্রোতহীন গঙ্গা জলের উপর দিয়ে দাঁড়ি মাঝিরা দাঁড় টেনে চালিয়ে নিয়ে যাচ্ছে নৌকা। অগভীর পরিষ্কার গঙ্গা জল, স্পষ্ট দেখা যায় তলা পর্যন্ত। সর্বত্র বিকীর্ণ রয়েছে স্পঞ্জের মতো শৈবালপুঞ্জ। ওপারে ওইখানে ছিল সিরাজদৌল্লার প্রমোদ প্রাসাদ। একদিন ওখানে দোলত কক্ষে কক্ষে রঙিন আলোকমালা, নাচ আর গান আর বাজনার সঙ্গীতময় হয়ে উঠত চাঁদের আলো। কিন্তু আজ সেখানে দিনের বেলাতেও শোনা যায় না মানুষের কণ্ঠরব। কেবল সন্ধ্যাকারের সঙ্গে সঙ্গে একটানা বেজে চলে ঝিল্লিদের বিজনতার গান, আর থেকে থেকে কেঁদে ওঠে শিবাদের অশিবনাথ। আর সেই প্রমোদ ভবন? সিরাজদৌল্লার অপঘাতে মৃত্যুর পর তার প্রমোদ ভবনও গঙ্গা গর্ভে আত্মবিসর্জন দিয়েছে। সবাই স্তব্ধ। নৌকা এগিয়ে চলল ধীরে ধীরে। জলে ঝপঝপ করে দাঁড় ফেলবার শব্দ ছাড়া আর কিছুই শোনা যায় না। মানিক জিজ্ঞাসা করে, গঙ্গা তীরের কাছে জলের কাছে জেগে রয়েছে কতগুলো বড় বড় ইটের স্তূপ। দেখলে মনে হয় যেন একসময় ওখানে ছিল কোনো অট্টালিকা। তাই বটে, যার কাছে হাত পেতে নবাবের রাজত্ব আর ইংরেজদের ব্যবসা চলত, একদিন ওইখানেই ছিল ভারতের সেই সর্বশ্রেষ্ঠ ধনকুবের জগৎ শেঠের ঐশ্বর্য গর্বিত বৃহৎ প্রাসাদ। আজও তার দু এক টুকরো ভগ্নাবশেষ দেখা যাচ্ছে বটে, কিন্তু অল্পদিনে তাও তলিয়ে যাবে কীর্তিনাশা গঙ্গার গর্ভে। যাবেই তো, যাওয়াই উচিত। শেঠদের স্মৃতিও আমার মনকে পীড়িত করে। রাজপুতানার শুকনো এক মরুপ্রান্ত থেকে বিদেশি মারোয়ারি এসেছিল সুজলা সুফলা বাংলাদেশের অর্থ লুণ্ঠন করতে। তারা লক্ষ্যলাভ করেছিল বটে, কিন্তু বাংলার প্রতি ছিল না তাদের এতটুকু প্রাণের টান। তাই তারা বংশানুক্রমে প্রথমে রাজার, তারপর দেশের বিরুদ্ধে বারবার চক্রান্ত করতে কুণ্ঠিত হয়নি। অবশেষে আরও কোনো দুরাত্মার সঙ্গে মিলে জগৎ শেঠরাই ষড়যন্ত্র করে।
বাংলাদেশকে লুটিয়ে দেয় ফিরিঙ্গিরাজের বুটজুতোর তলায়। সেই মহাপাপের ফলেই তো এই দেশদ্রোহী বংশের উপরে পড়েছে বিশ্বদেবের অমোঘ অভিশাপ। ইতিহাসে আছে কেবল তাদের চরম অপযশ। নিয়তি কেড়ে নিয়েছে তাদের সমস্ত ঐশ্বর্যের শেষ স্মৃতিটুকু, লাভ করেছে সলিল সমাধি। পতিতধারিণী গঙ্গা পর্যন্ত তাদের ক্ষমা করেননি। সুদূর মুঙ্গেরে তাদের দুই ভাইয়ের জীবন্ত দেহ গ্রাস করেও তার ক্ষুধা মেটেনি। মুর্শিদাবাদে এসে বিশ্বাসঘাতকদের স্থাবর সম্পত্তি পর্যন্ত নিজের জঠরের জলাবর্তে টেনে না নিয়ে তিনি থামেননি। জয়ন্তবাবু, আজ ওই জলের তলায় কোথাও খুঁজে পাবেন জগৎ শেঠের রত্নকুঠি? আমরা তো জলের তলায় খুঁজব না। তবে কোথায়? ডাঙায়? হ্যাঁ, ডাঙায় শেঠদের প্রাসাদের কোনো চিহ্নই নেই। তবু খুঁজে দেখুন। কি আশ্চর্য! আপনার বক্তব্যটা কি? সত্যি জয়ন্ত, তুমি যুক্তিহীন কথা বলছো। সুন্দরবাবু, খাতায় জগৎ শেঠদের ইতিহাসে কি লেখা আছে? জগৎ শেঠ কুশল চাঁদ নিজেদের সম্পত্তির কতকটা অংশ লুকিয়ে রাখবার জন্য গুপ্তকুঠি নির্মাণ করেছিলেন, তাই তো? এখন ভেবে দেখুন, কুশল চাঁদ নিশ্চয়ই নির্বোধ ছিলেন না। নিজেদের জনাকীর্ণ বিখ্যাত প্রাসাদের ভিতরে গুপ্তকুঠি নির্মাণের চেষ্টা যে ব্যর্থ হবে এটা তিনি ভালো করেই জানতেন। সুতরাং তার পক্ষে স্বাভাবিক ছিল যে প্রাসাদ থেকে দূরে, মানে অন্য কোথাও কোনো গুপ্তকুঠি নির্মাণ করা। রাজধানীর বাইরেও যে ধনকুবের জগৎ শেঠদের ভূসম্পত্তি ছিল এইটুকু তো অনায়াসেই অনুমান করা যেতে পারে। বীরেনবাবু ঠাকুরদা, চন্দ্রনাথবাবু গঙ্গা তীরে একটা পুরো বাগান বাড়ির কথা উল্লেখ করেছেন। তার পিছনে আছে এক সেকেলে নির্জন ইদারা, তার গায়ে গাঁথা লোহার দরজা। আমার আন্দাজ যে ওই বাগান বাড়ির অধিকারী ছিলেন জগৎ শেঠ কুশল চাঁদ। সেকালের রাজারাজরা আর ধনপতিরা প্রায়ই পুকুর বা ইদারার মধ্যে গুপ্তধন রক্ষা করতেন। কুশল চাঁদও নিশ্চয়ই সেকালে সেই রীতি বজায় রেখেছিলেন। ইদারার গুপ্তকুঠির মধ্যে রক্ষা করেছিলেন নিজের অতুল সম্পত্তির কতক অংশ। গুপ্তধন রক্ষা করবার পর সেকালের ধনীরা আর একটা নিষ্ঠুর প্রথা মেনে চলত। যাদের সাহায্যে তারা ধনরত্ন পুঁতে রাখতেন, গুপ্তধনের নিরাপত্তার জন্য তাদেরকেই হত্যা করতেন। কুশল চাঁদও তাই করেছিলেন। আর চন্দ্রনাথবাবু ইদারায় নেমে দেখেছিলেন সেই নিহত হতভাগ্যদেরই মাংসহীন কঙ্কাল। ইদারা নির্মাতা আর ধনবাহকদের হত্যা করবার পর কুশল চাঁদ ইদারাটি জলে ভরিয়ে দিয়েছিলেন। তারপরে কালক্রমে কুশল চাঁদের মৃত্যু, জগৎ শেঠদের পতন, তাদের প্রাসাদের পাতালে প্রবেশ, বেওয়ারিশ বাগান বাড়ির শোচনীয় দুর্দশা ইত্যাদিতে ঘরদোর যায় ভেঙে চুরে। বাগান পরিণত হয় কাঁটা জঙ্গলে, আর ইদারা ভরে যায় জলে। মানুষ আর সেই অঞ্চল মারায় না। অনেককাল পরে চন্দ্রনাথবাবু ফুটবল কুড়োতে ইদারায় নামলে ওই স্থানের লোহার দরজা দেখে কৌতূহলী হয়ে ওঠেন। তিনি জগৎ শেঠদের গুপ্তধনের কাহিনী জানতেন, ফলে তার সন্দেহ হয়। তারপর আবার তিনি গোপনে সেই ইদারায় ফিরে যান। সেখানে গিয়ে গুপ্তধনের সন্ধান পান আর সেটা হস্তগত করেন। বোধহয় সেই সম্পত্তিরই খানিক অংশ নিয়ে তার ব্যবসায় গোড়াপত্তন। অবশিষ্ট সম্পত্তি অসময়ের ভয়ে আবার লুকিয়ে রাখেন। আর আমরা তারই আশায় এখানে এসেছি। তার লেখা সবটা পেলে হয়তো আমাদের কাজের যথেষ্ট সুরাহা হতো, কিন্তু দুর্ভাগ্যক্রমে তা এখন বিপক্ষ দলের হস্তগত। তবু আমরা একবার বাগানখানা খুঁজে দেখবার চেষ্টা করব। ভাইয়া হে, তুমি যে দেখছি বেশ একটি মন গড়া গল্প ফেঁদে বসলে, কিন্তু জিজ্ঞাসা করি সেই অজানা বাগান বাড়ির ঠিকানা কোথায় পাবে? চন্দ্রনাথবাবু লিখেছেন যে জিয়াগঞ্জের 10-12 মাইল তফাতে রয়েছে সেই বাগান বাড়ি। তাহলে কেল্লা ফাতে হয়ে গেল নাকি? আরে মশাই, একটু তো মাথা খাটাবার চেষ্টা করুন। ভুলবেন না, জায়গাটা আছে গঙ্গার ধারে, মুর্শিদাবাদের পরেই জিয়াগঞ্জ। সেখান থেকে আমরা হাঁটা পথে গঙ্গা তীর ধরে 10-12 মাইল অগ্রসর হব। তারপর খুঁজে সহজেই আবিষ্কার করতে পারবো এমন একখানা বেওয়ারিশ ভাঙাচোরা পুরো সেকালে বাগান বাড়ি, যার পিছনে আছে জলশূন্য ইদারা, আর তারপরে একটা মাঠ। গঙ্গা তীরের 10-12 মাইলের ভিতরে ঠিক এই রকম পরিস্থিতির মাঝখানে কোনো পরিত্যক্ত প্রাচীন বাগান বাড়ি বোধহয় আর নেই। আমি তোমার মত সমর্থন করি। জয়ন্ত যেভাবে কায়দা করে ব্যাপারটাকে সাজিয়ে দাঁড় করিয়েছে, তাতে আমাদেরও সায় দেওয়া ছাড়া উপায় নেই। কি বলেন বীরেনবাবু? আমি কি আর বলবো মশাই, এসব গোলমেলে ব্যাপারে আমার মাথা খোলে না। তবে আমার মন্ত্র হচ্ছে, মহাজন যেন গথ স্বপথা। সাধু সাধু, একালের ছোকরারা সবাই যদি ওই মন্ত্র মানত, তাহলে জয়ন্ত কোথায় নেমে আমরা হাঁটা পথ ধরব? জিয়াগঞ্জের ঘাটে। কিন্তু জয়ন্ত, অনেকক্ষণ থেকে আমি একটা ব্যাপার লক্ষ্য করছি। কি ব্যাপারে?
একটানা উটকো পানসি আমাদের পিছনে পিছনে আসছে। হ্যাঁ, আমিও দেখেছি। তার অন্য সব জানালা বন্ধ, কেবল একটা খোলা জানালা দিয়ে একটা লোক আমাদেরই পানে তাকিয়ে আছে। পানশিখানা একবারও আমাদের পিছনে ফেলে এগিয়ে যায়নি। আমরা যখন জগৎ শেঠের প্রাসাদের ধ্বংসাবশেষের কাছে নৌকো থামিয়েছিলাম, ওই পানশিখানাও থেমে পড়েছিল। তারপর আবার আমাদের সঙ্গে সঙ্গে যাত্রা শুরু করলো। মাঝি হাঁক দিল। বাবুজি, এই তো জিয়াগঞ্জের ঘাট। এসো, আমরা এইখানে নেমে পড়ে ওই পানশিখানার ওপরে নজর রাখি। নৌকা ঘাটে লাগলো। সবাই একে একে নেমে পড়ে একখানা বাড়ির আড়ালে গিয়ে ঘাপটি মেরে দাঁড়িয়ে রইল। জগৎ শেঠের রত্নকুঠি। অজানা পানশিখানা ধীরে ধীরে এগিয়ে এলো। আধ মিনিট থেমে দাঁড়ালো, তারপর আবার ঘাট ছাড়িয়ে তরতর করে সোজা চলে গেল যেদিকে যাচ্ছিল সেই দিকে। সুন্দরবাবু বললেন, বাবা, বাঁচলুম, ভাড়া কেটে গেল। ভেবেছিলুম সন্ডা মার্কা ব্যাটারা আবার বোমা কি বন্দুক ছুড়বে। মনে মনে আমি জলযুদ্ধের জন্য প্রস্তুত হচ্ছিলুম। এখনই অপ্রস্তুত হবেন না মশাই। নিচে ভয় দেখাও কেন মানিক? আবার ওই দেখুন, কি আবার দেখবো? আবার একখানা নৌকো আসছে। এলেই বা, নদী দিয়ে নৌকো যাবে না? নৌকোর জানলার কাছে কে বসে আছে দেখেছেন তো? সুন্দরবাবু দেখলেন, চমকে উঠলেন। তাঁর দুই চক্ষু বিস্ময়ে বিস্ফারিত। নৌকার জানালার কাছে যে বসে আছে তার মাথায় জটার ঘটা, মুখে গোঁফদাড়ির জঙ্গল, গায়ের গেরুয়া কাপড়েরও খানিকটা দেখা যাচ্ছে। সেই সন্ন্যাসী। এ নৌকাখানাও জিয়াগঞ্জের ঘাট ছাড়িয়ে অগ্রসর হল। সুন্দরবাবু বললেন, কি যেন হচ্ছে, কিন্তু কিছুই বোঝা যাচ্ছে না। এখন আর কিচ্ছু বোঝার দরকার নেই, এগিয়ে চলুন, এগিয়ে চলুন। গঙ্গার ধারে সে জায়গাটাকে বাগানও বলা যায় না, বাড়ি বলাও চলে না। তার স্থানে স্থানে সীমানার বেষ্টনীর কিছু কিছু চিহ্ন এখনো চোখে পড়ে এইমাত্র। বাগানের বদলে আছে গোটা কয়েক পুরাতন অফলা ফল গাছের সঙ্গে অশ্বত্থ বটের দঙ্গল ও যত্রতত্র বিকীর্ণ ঝোপঝাপ আগাছার জঙ্গল, এবং বাড়ির বদলে আছে ভেঙে পড়া ছাদ, ধসে যাওয়া বুনিয়াদ আর কোনো ক্রমে দাঁড়িয়ে থাকা এক একটা টুটা ফাটা দেওয়াল। দরজা জানলা একেবারেই অদৃশ্য। তবে একসময় এখানে যে কোনো শৌখিন ধনিকের সাধের ডেরা ছিল তার সামান্য প্রমাণ এখনো বর্তমান আছে এক একটা ভাঙা দেওয়ালের গায়ে বিমলিন পঙ্খের কারুকার্যে। লোকের মুখে শোনা যায় এখানে আগে ছিল বাগানবাড়ি, এবং তার পিছনকার মস্ত বড় মাঠটা আজও বাগানবাড়ি মাঠ নামে পরিচিত। সেই সূত্রেই জায়গাটার খোঁজ পাওয়া সহজে সম্ভবপর হয়েছে। জয়ন্ত বলল, এই হচ্ছে সেই ইদারা। বাঙালিরা যে কুয়া বা পাতকুয়া তৈরি করে সেগুলো হচ্ছে এই ইদারারই ছোট আকার। মূলত ইদারা তৈরি করে অবাঙালিরা। আর মনে রাখতে হবে, জগৎ শেঠদের পূর্বপুরুষ এসেছিলেন কিন্তু রাজপুতানা থেকে। ওরে বাবা, এর তলাটা যে অন্ধকারে হারিয়ে গিয়েছে, কিছু দেখাই যাচ্ছে না। তলায় কি আছে কে জানে। চিন্তা নেই, সঙ্গে দড়ির সিঁড়ি এনেছি। তলায় কি আছে সেটা এখনই দেখতে পাবো। না ভেবে চিনতে যখন ডান পিঠেদের সঙ্গে এসেছি, তখন পাতাল কত দূর না দেখেই বা উপায় কি। কিন্তু বাবু, আমার অসামান্য বপুখানি নিয়ে ওই যৎসামান্য দড়ির সিঁড়ি ধরে দোদুল্যমান হলে আকস্মিক দুর্ঘটনার সম্ভাবনা, সেটা খেয়াল আছে কি? জয়ন্ত জবাব না দিয়ে দড়ির সিঁড়ি নিয়ে নিযুক্ত হয়ে রইল। সুন্দরবাবু সেদিক থেকে কোনো সান্ত্বনা না পেয়ে বললেন, আর তার উপরে জানোই তো, আমার আবার একটুখানি, ওর নাম কি, ওই আছে। আছে? সে আবার কি? ওই যে গো, যাকে তোমরা বলো ভূত প্রেত। ভূত প্রেত? হ্যাঁ, আমি যে ওদের অস্তিত্ব মানি। বলেই সুন্দরবাবু জোর হস্তে কপাল স্পর্শ করলেন। ভূত প্রেতদের সঙ্গে আজকের ব্যাপারের সম্পর্ক কি? সম্পর্ক দেখতে পাচ্ছেন না? পাজি কুশল চাঁদটা নাকি অনেকগুলো লোককে খুন করেছিল, আর তাদের কঙ্কালগুলো নাকি ইদারার ভেতরেই পড়ে আছে। তাদের প্রেতাত্মারাও যে ওইখানে আস্তানা পাতেনি, এমন কথা কি জোর করে বলা যায়? অভিশপ্ত শেঠদের গুপ্তধন আজ হয়েছে জকের ধন। প্রাণটি হাতে করে ওই ইদারার ভেতরে নামতে হবে।
বেশ তো, প্রাণটি হাতে করে ইদারায় নামবেন, ভূত প্রেতরা দাবি করলেও তাদের হাতে প্রাণ সমর্পণ করবেন না, হয়ে গেল। মরছি নিজের জ্বালায়, তুমি আবার মস্করা করে জ্বালার উপরে জ্বালা দিও না মানিক। আমি সার কথাই বলছি। চন্দ্রনাথবাবু কি ইদারায় নেমে অপার্থিব কণ্ঠের ফোঁসফোসারি শোনেননি? না, তার মধ্যে অপার্থিব কোনো কিছু নেই। নেই? তবে ফোঁসফোসানিটা কিসের শুনি? নিশ্চয়ই সাপ টাপ কিছু হবে। ইঁদো কুয়োতে সাপ এমনিই বাসা পাতে। এইটা তোমার অনুমান মাত্র। বাজে কথায় সময় বয়ে যায়, বেলা বেড়ে চলেছে, আর দেরি নয়। মানিক, পাতালে আছে রাতের অন্ধকার। একটা লণ্ঠন আমাকে দাও, আর একটা লণ্ঠন তুমি তোমার পিঠে ঝুলিয়ে নাও। জয়ন্ত, জয়ন্ত, বিপদ সাগরে গোয়ারের মতো চোখ বুজে ঝাঁপ দিও না। আমার কেমন সন্দেহ হচ্ছে কারা যেন আড়ালে আবডালে গা ঢাকা দিয়ে আছে। কিন্তু শত্রুরা কেমন করে জানবে যে আমরা বাগান বাড়ির ঠিকানা আবিষ্কার করেছি? কিন্তু বুদ্ধিমানের মতে শত্রুদের অবহেলা করা উচিত নয়। মানিক, সুন্দরবাবু কিন্তু ঠিক কথাই বলেছেন। ওর পাকা চুলের সম্মান রক্ষা না করলে কিন্তু অন্যায় হবে। আবিষ্কারের উত্তেজনায় আত্মহারা হয়ে কিন্তু আমরা আসল কথাটাই ভুলে গিয়েছিল। না, ভুলিনি। এই ব্যাপারে আসল কথাই হচ্ছে গুপ্তধনের কথা। ঠিক তাই কি? আমার মতে কিন্তু দিল্লি এখনো বহুদূর, যাত্রাপথে বিস্তর বাধা এখনো। গুপ্তধন আমাদের চরম লক্ষ্য বটে, কিন্তু যাতে লক্ষ্যস্থলে গিয়ে পৌঁছতে না পারি সেই উদ্দেশ্যে একদল শত্রু কি আমাদের বাধা দেবার চেষ্টা করবে না? কিন্তু সেই শত্রুরা এখন কোথায়? জলপথে যে তারা আমাদের অনুসরণ করেছিল সেই বিষয়ে কিন্তু সন্দেহ নেই। কিন্তু হঠাৎ স্থলপথ অবলম্বন করে আমরা তো ফাঁকি দিতে পেরেছি তাদের। পেরেছে কি? এইটাই হচ্ছে প্রশ্ন। হাঁটা পথে এতখানি এগিয়ে এলুম, কোনো শত্রু ছায়া পর্যন্ত দেখতে পাইনি। তা পাইনি, কিন্তু সোনার আনারস মামলায় আমরা যখন বাগরাজাদের গুপ্তধনের সন্ধানে যাত্রা করেছিল তখনও সারা পথের কোথাও কি প্রতাপ চৌধুরীর অস্তিত্ব টের পাওয়া গিয়েছিল? আমি কিন্তু আগেই তোমাদের কাছে প্রতাপ চৌধুরীর পরিচিত যুদ্ধ কৌশলের কথা উল্লেখ করেছি। এ যদি সেই প্রতাপ চৌধুরী হয় তবে এবারও সে নিজের নির্বাচিত স্থান ছাড়া যেখানে সেখানে আত্মপ্রকাশ করবে কেন? আমি কিন্তু পথ চলতে চলতে হাওয়ায় হাওয়ায় পেয়েছিলাম কেমন যেন ষড়যন্ত্রের গন্ধ। পুলিশের চাকরি ছাড়বার পর দেখছি সুন্দরবাবুর ঘ্রাণ শক্তি প্রখরতর হয়ে উঠেছে। হ্যাঁ, কি বলো জয়ন্ত? ঠাট্টা করতে চাও, ঠাট্টা করো, কিন্তু সংস্কৃত বচনে কি আছে জানো তো? বৃদ্ধস্য বচনং গ্রাহ্যম আপৎকালে উপস্থিতে, অর্থাৎ বিপদের সময়ে বুড়োদের কথা গ্রাহ্য করা উচিত। ও হরি, কালে কালে হলো কি? হ্যাঁ জয়ন্ত, তুমি কি আর কখনো সুন্দরবাবুকে সংস্কৃত বুলি ঝাড়তে শুনেছো নাকি? না, তা শুনেনি বটে, তবে আপাতত ওর পরামর্শে আমাদের কান পাতা উচিত। তুমি কি বলতে চাও? শত্রুরা সজাগ। সজাগ, কিন্তু তারা অবস্থান করছে কোথায় সেটাই তো বুঝতে পারছি না। ধরে নাও আশেপাশে, সামনে নয় অন্তরালে। তারা আছে যে কোনো সুযোগের অপেক্ষায়। আমরা কি ঘুমিয়ে আছি? না, তা নেই, কিন্তু এখনো আমরা অন্ধকারে হাতড়াচ্ছি। আমাদের সামনেই এমন সব কাণ্ড হচ্ছে যার হদিশ পাওয়া যাচ্ছে না। যেমন ধরো আজকের ঘটনা, গঙ্গায় আমাদের পিছু নিয়েছিল যেন শত্রুদের পানসি, কিন্তু তার পিছনে পিছনে নৌকায় চেপে যে সন্ন্যাসী আসছিল সেটাকে, সে কাদের অনুসরণ করছিল? আমাদের নাকি শত্রুদের? কেন অনুসরণ করছিল? আর তার স্বার্থটাই বা কি? সেই কি বেনামি পত্রলেখক? কেন সে আমাদের সাবধান করে দিতে চায়? সে কি আমাদের বন্ধু? এমন অচিন বন্ধু কি বিস্ময়কর নয়? বাবারে, প্রশ্নে প্রশ্নে তুমি যে আমাকে একেবারে আচ্ছন্ন করে দিলে হে। না ভাই না, এসব প্রশ্ন আমি কেবল তোমাকেই করছি না, নিজেকেও করছি। কিন্তু এসব প্রশ্নের উত্তর আমার কাছে নেই, তোমার কাছে আছে। অতএব সুন্দরবাবু হাওয়ায় হাওয়ায় যে ষড়যন্ত্রের কথা তুলেছেন সেটাকে তাৎপর্যমূলক বলে মানতে হবে বই কি। উত্তম। সুন্দরবাবু নাকে শোকা ষড়যন্ত্রের গন্ধকে স্বীকার করিনি বলে আমি ক্ষমা প্রার্থনা করছি। জয়ন্ত যদি সুন্দরবাবুর পক্ষ সমর্থন করে তাহলে একসঙ্গে দুজনের প্রতিযোগিতা করার সাধ্য আমার নেই। মানিক, এখনো তুমি ঠাট্টা সুরেই কথা কইছ, কিন্তু ভাই আমি কি ন্যায্য কথাই বলিনি? না সুন্দরবাবু, সব শুনে আমি এখন আপনার কথাতেই সায় দিচ্ছি, কিন্তু অতঃপর আমাদের কর্তব্য কি? কর্তব্য আমি স্থির করে ফেলেছি, আমাদের সকলের একসঙ্গেই ইদারায় নামা চলবে না। তবে অন্তত একজনকে এখানে পাহাড়ায় মোতায়েন থাকতে হবে। থাকবে কে? সুন্দরবাবু। আমি একলা?
তো দোকলা পাবেন কাকে? দেখুন, মানিক কিছুতেই আমাকে ছাড়তে রাজি হবে না, আর আমিও তাকে ছাড়বো না। সে আমার ডান হাতের মতো। আর বীরেনবাবু এ সমস্ত ব্যাপারে একেবারে কাঁচা। ওর এখানে থাকা না থাকা সবই সমান। না না, বীরেনবাবুকে আমিও চাই না। যদি কোনো বিপদ ঘটে ওকে সামলানোই দায় হয়ে উঠবে। কিন্তু আমার পক্ষেও কি এখানে একলা থাকাটা সমীচীন হবে? কেন হবে না? আপনি বহু যুদ্ধজয়ী সৈনিক। আপনার এক হাতে রইল রিভলভার, আর এক হাতে সংকেত বাঁশি। বিপদ দেখলে দুটোই ব্যবহার করবেন। আর আমরাও তো হাতের কাছেই রইলাম। বাঁশি শুনেছি কি ছুটে এসেছি। এসো মানিক, আসুন বীরেনবাবু। জয়ন্ত সর্বাগ্রে ইঁদারার ভিতরে গিয়ে নামল। সুন্দরবাবু রিভলভার বার করে মৃদু কণ্ঠে বললেন, জয় বিপদভঞ্জন মধুসূদন। পশ্চিমের সম্ভ্রান্ত বাড়ির ইঁদারার মতোই ব্যবস্থা। বের রীতিমতো বড়। সার সার সিঁড়ির ধাপ নেমে গিয়েছে নিচের দিকে কিছু দূর পর্যন্ত। তারপরই অবারিত শূন্যতা এবং অল্পে অল্পে ঘনায়মান অন্ধকার। মাঝে মাঝে টর্চের চাবি টিপলে দেখা যায় মানুষের অভাবিত ও বিরক্তিকর আবির্ভাবে ইঁদারার গায়ে দিকে দিকে হঠাৎ ব্যস্ত হয়ে ছুটোছুটি করছে মাকড়সা, বিছে ও কাঁকড়া বিছে দলে দলে। আরও কত জাতের অজানা জীবের চোখে ফোটে বিদ্যুতের ঝলক। মন চমকে দেয় তক্ষকদের প্রতিবাদ। সর্বাঙ্গ ভয়ার্ত হয়ে ওঠে ভীষণ ফোঁস শব্দে। শুনছ মানিক? শুনছি। চন্দ্রনাথবাবুর অপার্থিব গর্জন। ও মশাই, কামড়াবে না তো? সেটা ওদের খুশি, আর আমাদের বরাত। নামছি তো নামছি। বাবা, ইঁদারাটা কত গভীর! অন্ধকার যেন নিরেট হয়ে উঠছে। আর বেশি নামতে হবে না। তারপর আলো ফেলে দেখা গেল রাশি রাশি অস্থি ছড়িয়ে পড়ে ইঁদারার তলদেশটা ভয়াবহ শুভ্রতায় ভরিয়ে তুলেছে। জ্বলল দুটো লণ্ঠনের আলো। গুণে দেখা গেল 9টা অস্থিসার নরমুণ্ড। সেগুলো কঙ্কাল থেকে বিচ্ছিন্ন হয়ে আছে। সেই সব ওষ্ঠাধরের আবরণমুক্ত বিকট দন্তবিকাশ দেখলেই বুকটা ধরাস করে ওঠে। আর প্রাণ মূর্ছিত হয়ে পড়তে চায় সেই সব দৃষ্টিহীন চক্ষু কোটরের বিভৎসতার দিকে দৃষ্টিপাত করলে। জয়ন্ত ভারাক্রান্ত কণ্ঠে বলল, একটা লোভী ধনীর মারাত্মক খেয়ালের খোরাক হবার জন্য 9 জন হতভাগ্যের জীবনলীলা তাদের ইচ্ছার বিরুদ্ধেই এখানে ফুরিয়ে গিয়েছে। তাদের অন্তিম আর্তনাদের সঙ্গে মেশানো ছিল তাদের জীবনের যত অতৃপ্ত বাসনা। সুন্দরবাবুর মতো মানলে আমিও বলতুম, তাদের অশান্ত আত্মারা আজও ওই অস্থি স্তূপগুলোর মায়া ছাড়তে পারেনি। আজও তারা এই সংকীর্ণ অন্ধকার কারাগারে বন্দী হয়ে পুনর্বার দেহ ধারণের জন্য তপস্যাই করছে। হঠাৎ বীরেন সভয়ে চিৎকার করে উঠল। কি হলো বীরেনবাবু? বীরেন কাঁপতে কাঁপতে একটা নরমুণ্ডের দিকে অঙ্গুলি নির্দেশ করল। ওখানে কি? ওর কোটরের মধ্যে চোখ জল করছে। জয়ন্ত বিস্মিত হয়ে দেখলে সত্যি তাই, জ্বলন্ত চক্ষু কোটর। জ্বলছে, একটু একটু নড়ছে, কিন্তু সে ভয় পেলে না। হাতে টর্চের সাহায্যে নরমুণ্ডটাকে ঠেলে দিলে কোটর ছেড়ে বেরিয়ে এলো একটা ত্রস্ত টিকটিকি। শুকনো হাসি হেসে মানিক বলল, সত্যি ভাই জয়ন্ত, আমারও বুকটা ছ্যাঁত করে উঠেছিল। এমনি করে লোকে ভূত দেখে বোধহয়। এখন তারা সত্য সত্যই এসে দাঁড়িয়েছে নিরবিচ্ছিন্ন তমসাবৃত পাতাল প্রদেশে। তাদের চারিপাশ ঘিরে থমথম করছে নিঃসার মৃত্যুর মতো বুকচাপা এক অখণ্ড নিস্তব্ধতা, এবং মানুষের কল্পনাতীত সেই নিদ্রায়মান ও প্রগাঢ় স্তব্ধতার মধ্যে তাদের অনুচ্চ কণ্ঠস্বরগুলোও শোনাচ্ছিল কর্ণপটহভেদী দামামা নির্ঘোষের মতো। জয়ন্ত মানিক লণ্ঠন দুটো মাথার উপরে উঁচু করে তুলে ধরল। ভালো করে চারিদিক পর্যবেক্ষণ করতে লাগল। প্রথমেই চোখে পড়ল গর্ভগৃহের লৌহ কপাট। এত ছোট যে দ্বারপথ দিয়ে ভিতরে ঢুকতে গেলে মাথা নামিয়ে হেঁট না হলে চলবে না। জয়ন্ত সচকিত কণ্ঠে বলল, এ কি? দরজার পাল্লা দোকানে যে খোলা! এ বোধহয় চন্দ্রনাথ বাবুর কীর্তি। গুপ্তধন পাওয়ার আনন্দে আকুল হয়ে তিনি যাবার সময় দরজা বন্ধ করতে ভুলে গিয়েছিলেন।
জয়ন্ত আশ্বস্ত হয়েছে বলে মনে হলো না, তবু মুখে বললে, তাই হবে। তবে আজ যখন ইদারার জল শুকিয়ে গিয়েছে, তখন দরজা খোলা থাকলেও কোনো ক্ষতি হবে না। তারপর সে খুব মন দিয়ে দরজার কাজটা দেখতে দেখতে বললে, দেখো মানিক, এইখানটা পাথর দিয়ে শক্ত করে গড়া, আর ওস্তাদ কারিগররা পাথরের গায়ে এমন নিপুণ হাতে লোহার কপাট বসিয়েছে যে এক ফোঁটা জলও ভিতরে ঢুকতে পারবে না। দরজা গড়তে নিশ্চয়ই খুব ভালো ইস্পাত ব্যবহার করা হয়েছে। কতকাল জলের তলে ডুবেছিল, তবু দেখো মরচে ধরেনি। আসুন আমরা ভেতরে প্রবেশ করি। আরে দাঁড়ান মশাই, লণ্ঠনের সাথে সকলে টর্চ ব্যবহার করুন। কে জানে ভিতরে কি বিপদ আমাদের জন্য অপেক্ষা করছে। বিপদ? কি বিপদ? এই পাতালপুরিতে বহুকাল পরে দরজা খোলা পেয়ে তোর ভেতরে শখের বাসা বাঁধতে পারে। কেউটে, কি গোকরো, কি ময়াল সাপ, কেউ বিষ ছড়ায়, কেউ পিষে মারে। আরও পিছিয়ে গেল বীরেন। শোনা গেল তার অনুচ্চ কণ্ঠে উচ্চারিত হলো বিপদকালে প্রথমেই যা মনে আসে সেই বাবা শব্দটি। তিনটে সঞ্চারমান আলোক শিখায় সমুজ্জ্বল হয়ে উঠতে লাগলো একখানা মাঝারি আকারের পাথুরে ঘরের এদিক এবং ওদিক, কিন্তু ভয়াল ময়াল বা কোনো জাতীয় বিষধর সরীসৃপ আত্মপ্রকাশ করলে না। নিশ্চিন্ত হয়ে ঘরের ভিতরে পদার্পণ করে জয়ন্ত বিস্মিত স্বরে বললে, কিন্তু কোথায় আছে গুপ্তধন? এই যে একেবারে খালি ঘর। এখানে এসেও মাটি কোপাতে হবে নাকি? মাটি? কোথায় মাটি? এখানে সব পাথর, আমাদেরও পাথুরে কপাল। আমরা নির্বোধ। গাছে কাঁঠাল আছে ভেবেই গোঁফে তেল মাখিয়েছি, কিন্তু তার আগেই কাঁঠাল হয়েছে বুদ্ধিমানের হস্তগত। এ তাহলে প্রতাপ চৌধুরীর কাজ? তাহলে মানতেই হবে যে প্রতাপ চৌধুরী হচ্ছে এক অত্যন্ত তড়িৎকর্মা মানুষ। জয়ন্ত, তুমি ভুলে যাচ্ছ যে চন্দ্রনাথ বাবুর লেখা সম্পূর্ণ খাতা আমরা পড়বার সুযোগ পাইনি। তার খানিকটা অংশ হস্তগত হয়েছে প্রতাপ চৌধুরীর, আর সেই অংশটাই হয়তো আসল অংশ। সেটুকু ছিঁড়ে নিয়ে প্রতাপ বাকি কাগজগুলো তুচ্ছ ভেবে ফেলে দিয়ে গেছে। তো একটা জায়গায় তবু খটকা থেকেই যাচ্ছে। কোন জায়গায়? জয়ন্ত জবাব দেবার আগেই আচম্বিতে ঝনঝন শব্দে পাতালপুরীর সেই কক্ষটা ধ্বনিত ও প্রতিধ্বনিত হয়ে উঠল। সকলে সবিস্ময়ে সচকিত চক্ষে দেখলে ঝনঝন ঝনাথ করে বন্ধ হয়ে গেল লৌহ কপাট। জয়ন্ত বেগে ছুটে গিয়ে দরজার উপর ঝাঁপিয়ে পড়ে দুই হাতে টানাটানি করতে লাগলো, কিন্তু কপাট খুলল না, একটু নড়লও না। সে ফিরে দাঁড়িয়ে তিক্ত হাসি হেসে বললে, মানিক, মানিক, রসতলের কারাগারে আমরা বন্দী হলুম। খানিকক্ষণ কারোর মুখ দিয়েই হলো না বাক্য নিঃসরণ। ঘড়িতে কটা বেজেছে? 5:30। বাইরের পৃথিবী এখন সন্ধ্যার ছায়াছবির জন্য প্রস্তুত হচ্ছে। তারপরই আসবে কালো রাত, তারপর আবার আসবে রঙিন প্রভাত, তারপর আবার হবে জ্যোতির্ময় সূর্যোদয়। কিন্তু আমরা আর তা দেখতে পাবো না। কি বলো মানিক? লণ্ঠন দুটোর তেল কাল সকালেই বোধহয় ফুরিয়ে যাবে। টর্চের আলো দেবার শক্তিও বেশিক্ষণ নেই। তারপর আমরা দেখব খালি অন্ধকার আর অন্ধকার, যতক্ষণ বাঁচব ততক্ষণ। কিন্তু সে আর কতক্ষণ মানিক? আমাদের সঙ্গে না আছে জল, না আছে খাবার। বীরেন একেবারে বোবা। জয়ন্ত ঘরের ভিতরে এক চক্কর ঘুরে এসে বলল, কিন্তু দরজা বন্ধ করতে পারে কে? এক পারেন সুন্দরবাবু, কিন্তু এমন সাংঘাতিক কৌতুক তিনি করবেন বলে তো বিশ্বাস হয় না। আর পারে প্রতাপ চৌধুরী। কিন্তু ইদারার মুখে পাহারায় আছেন সুন্দরবাবু, এটা ভুলে যেও না। হয়তো তিনিও বন্দী কিংবা নিহত। প্রতাপ চৌধুরী নরহত্যায় আপত্তি নেই। আমরা কিন্তু উপর থেকে রিভলভার বা সংকেত বাঁশির আওয়াজ শুনতে পাইনি। হয়তো উপর থেকে কোনো আওয়াজই এত নিচে পর্যন্ত এসে পৌঁছয় না, এটাও হতে পারে। অথবা সুন্দরবাবু রিভলভার কিংবা বাঁশি ব্যবহার করবার সময় পাননি। এইরকমই একটা কিছু হয়েছে, কিন্তু ফল তো সেই একই, আমাদের মরতে হবে। বীরেন কাঁদো কাঁদো গলায় বলল, এইভাবে মরবো বলেই কি জন্মেছিলুম? অন্ধকারে, অনাহারে, দিনে দিনে, তিলে তিলে। প্রতাপ চৌধুরী এর আগে আরও 2 বার আমাদের জমলায় পাঠাবার জন্য বন্দী করেছিল। 2 বারই আমাদের রক্ষা করেছিল নিয়তি। কিন্তু এবারে তার পুনরাভিনয়ের কোনো সম্ভাবনাই দেখছি না। মানিক, আমি চিরদিনই নিয়তিবাদী। আজও নিয়তির উপরে নির্ভর করা ছাড়া আমাদের আর কোনো উপায় নেই।
তাই বটে। আবার কিছুক্ষণব্যাপী নীরবতা। আবার কানে জাগে হাতঘড়ির টিক টিক টিক। একটু আগেই যা বলেছিল প্রতাপ চৌধুরীর যুদ্ধ কৌশলের কথা, তার পদ্ধতি কিছুমাত্র বদলায়নি। সে নিজে দেখা দেয় না, কিন্তু শত্রুদের বন্দি করে। সেরা শিল্পীদের পদ্ধতি বদলায় না। অপরাধের আর্টে প্রতাপ চৌধুরীকে সেরা শিল্পী বলে মানতেই হবে। জয়ন্তবাবু, এ কি অপরাধের আর্ট নিয়ে আলোচনা করবার সময়? তাছাড়া আর কি করবেন ভাই? আর কিছুই করবার নেই? না, কিচ্ছু না, কিচ্ছু না। ভালো করে দেখেছেন কি দরজাটা সত্যি বন্ধ কিনা? আপনার কি সন্দেহ হচ্ছে? কি জানি, যদি বেশ, আপনিও একবার না হয় টেনে দেখুন। তা একবার দেখলে ক্ষতি কি? কোনো ক্ষতি নেই। কিছু না করার চেয়ে কিছু একটা করা ভালো। যান, আপনিও দরজাটা ধরে খানিকটা টানাটানি করে আসুন, তবুও কিছুটা সময় কাটবে। বীরেন পায়ে পায়ে এগিয়ে গেল জীবনহীন যন্ত্রচালিত পুত্তলের মতো। তার মুখে নেই কোনো রকমের উৎসাহের ভাব। জয়ন্ত মানিক তার দিকে ফিরেও তাকালো না। বীরেন আংটা ধরে খুব জোরে একটা টান মারলে এবং সঙ্গে সঙ্গে হরহর ঝনঝন করে বন্ধ দরজার পাল্লা আবার খুলে গেল। শব্দ শুনে চমকে জয়ন্ত মানিক মুখ তুলে তাকিয়ে দেখলে নিজেদের চোখকেও তারা বিশ্বাস করতে পারলে না। ভাবলে তারা জেগে জেগেই দেখছে কোনো অসম্ভব স্বপ্ন, নাকি হে ভোজবাজি। বীরেন কি জাদুর খেলা জানে? বীরেনও হতভম্ব। তার মুখ দিয়েও হলো না বাক্য স্ফূর্তি। জয়ন্ত আচ্ছন্নের মতো বললে, হ্যাঁ মানে আমি ভুল দেখছি না তো? সত্যিই কি দরজাটা খুলে গেছে? দুই হাতে দুই চোখ কচলে আর একবার ভালো করে দেখে মানিক বললে, দরজা তো খোলাই আছে দেখছি। কিন্তু আমি শপথ করে বলতে পারি দরজাটা বাইরে থেকে বন্ধ ছিল। না, বন্ধ ছিল না। আমি একবার টানতেই খুলে গেল। আর আমি একবার দুবার নয়, প্রাণপণে টেনে দেখেছি বারবার। তাহলে একটু আগে তুমি যা বলেছিলে, এ হচ্ছে সে অঘটন ঘটন পটীয়সী নিয়তির লীলা। না মানিক, কেউ একজন বাইরে থেকে দরজাটা আবার খুলে দিয়েছে। কে খুলে দেবে? সুন্দরবাবু? কিন্তু সুন্দরবাবু কি আমাদের সঙ্গে এমন নিষ্ঠুর রসিকতা করবেন? আমার কিন্তু বিশ্বাস হয় না। দেখো তো বাইরে কেউ দাঁড়িয়ে আছে কিনা। মানিক বাইরে ছুটে গেল এবং তারপর চেঁচিয়ে বললে, এখানে কেউ নেই। কেবল একটা কৌতূহলী তক্ষক খবরদারি করবার জন্য ইঁদারার গা বেয়ে নেমে এসেছিল। আমাকে দেখে আবার উপর দিয়ে চম্পট দিল। জয়ন্ত বেকুবের মতো মাথা নাড়তে নাড়তে বললে, মানিক, সত্যি সত্যিই একটা কোনো অঘটন ঘটেছে, কিন্তু সেটা যে কি আমি তা বুঝতে পারছি না। হয়তো সুন্দরবাবু এই অদ্ভুত সমস্যার সমাধান করতে পারবেন। উপরে চলো। তাই চলো। রত্নকুঠি তো রত্নহীন, এখানে আর থেকেই বা কি লাভ? পাতালের অন্ধকার উদর ছেড়ে তারা এসে উঠল পৃথিবীর উপরে রাতের অন্ধকারের কোলে। সর্বাঙ্গে নিবিড় কালিমা মেখে জঙ্গলের বড় বড় গাছগুলো কি যেন নৈশ রহস্য নিয়ে পরস্পরের সঙ্গে কানাকানি করছে মর্মর ভাষায়। থেকে থেকে বাতাসের দীর্ঘশ্বাস, এবং সঙ্গে সঙ্গে কুলে কুলে লিখে চলেছে অদূরবর্তিনী গঙ্গা তার মুখর তরঙ্গ কাহিনী। সুন্দরবাবু, সুন্দরবাবু, আরে অন্ধকারে কোথায় গা ঢেকে পাহারা দিচ্ছেন? কিন্তু কেউ সাড়া দিলে না। সুন্দরবাবু ঘুমিয়ে পড়েননি তো? না না, সেটা সম্ভব নয়। আমার মন আবার বলছে একটা কোনো অঘটন ঘটেছেই। কি অঘটন? খোলা দরজা আপনিই বন্ধ হয়, বন্ধ দরজা আপনিই খুলে যায়। সুন্দরবাবু পাহারা না দিয়ে অদৃশ্য হয়ে থাকেন। এই সবই তো অঘটন মানিক। আচ্ছা মানিক, তুমি একটা দিকে যাও, বীরেনবাবু আপনি আর এক দিকে যান, আর আমি যাই এই দিকে। দেখা যাক সুন্দরবাবুকে খুঁজে পাই কিনা। মাঠের ও নদীর মধ্যবর্তী এই জঙ্গুলে জায়গাটায় রাত আঁধারে লোকজন পদার্পণ করে না। জমি এবড়ো খেবড়ো এবং খানা ডোবায় দুর্গম। সহজে সুন্দরবাবুর পাত্তা পাওয়া যাবে কেউ মনে ভাবেনি, কিন্তু তাদের সৌভাগ্যক্রমে একটুখানি অগ্রসর হয়েই সফল হলো খোঁজাখুঁজি। একটা ঝোপ তুলছে ঘন ঘন, যেন কোনো জন্তু তার মধ্যে ঢুকে ছটফট করছে।
সেই দিকে আকৃষ্ট হলো মানিকের দৃষ্টি। ঝোপের খানিকটা এক হাতে সরিয়ে আর এক হাতে তার মধ্যে আলো ফেলে মানিক সচমকে দেখলে সেখানে ভূশয্যাশায়ী সুন্দরবাবু একসঙ্গে রজ্জুবদ্ধ পদযুগল ছুঁড়ছেন আর ছুঁড়ছেন। কেবল পা নয়, তাঁর বাহু যুগলও দড়ি দিয়ে পিছমোড়া করে বাঁধা, এবং মুখ ও চোখের উপর রয়েছে কাপড়ের বন্ধনী। সুন্দরবাবুকে তাড়াতাড়ি বন্ধনমুক্ত করতে করতে মানিক চিৎকার করে উঠল, জয়ন্ত, 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 এদিকে এসো, সুন্দরবাবুকে পেয়েছি। সুন্দরবাবুর বিপুল ভুঁড়ি ফুলতেও চুপসে যেতে লাগলো শ্যাকরার হাঁপড়ের মতো। বেশ কিছুক্ষণ নির্বাকভাবে হাঁপিয়ে তিনি সর্বপ্রথমে উচ্চারণ করলেন তাঁর সেই চিরপ্রিয় শব্দ। এতক্ষণে সুন্দরবাবু বাকশক্তি ফিরে পেয়েছেন বুঝে জয়ন্ত শুধালো, আপনার এ দশা করলো কে? চোখে দেখিনি, তবে পরে কানে শুনে আন্দাজ করেছে। কিছুই বুঝলাম না। এখন বেশি বুঝিয়ে বলবার শক্তি নেই, তবে তবে আসল কথাগুলি শর্টে বলতে পারি। তোমরা ইদারায় নেমে গেলে, আমি ঠায় বসে বসে পাহারা দিতে লাগলুম। কোথাও কারুর সাড়া পর্যন্ত নেই, অথচ আচমকা পশ্চাৎভাগ থেকে আমার কানের ঠিক পিছন কে এসে বিমক্কা মুষ্টি প্রহার করলে। মুষ্টিযোদ্ধারা যাকে বলে র্যাবিট পাঞ্চ, এরকম খুশি মানুষকে তৎক্ষণাৎ অজ্ঞান করে দেয়। আমিও একেবারে বেহুশ। জ্ঞান হলে পর দেখি আমার এই অবস্থা, আমার চোখ বন্ধ, মুখ বন্ধ, আমি প্রায় চলৎ শক্তিহীন। কেবল কান খোলা ছিল বলে শুনতে পাচ্ছিলুম। শুনলুম অনেকগুলো পায়ের শব্দ, শুনলুম কে বলল, বড়বাবু, লোহার দরজাটা বন্ধ করে দিয়েছি। তারপর বোধহয় ওই বড়বাবুই বলল, ধরে সেটা টেনে তুলে রেখে দে। আমাকেও কারা হিড় করে টেনে এই ঝোপের ভেতরে লুকিয়ে রাখলে। তারপর বোধ করি সেই বড়বাবুই বলল, চল এইবারে, আর কোনো খলিফা আমাদের পিছনে জ্বালাতে আসবে না, আমরা নিশ্চিন্ত। তারপর পায়ের শব্দ আর শোনা গেল না, সব নিঝুম। সুন্দরবাবু থামলেন, আবার হাঁপাতে লাগলেন। তারপর আর কিছু বলবার নেই? নেই মানে আলবাত আছে, তারপরেই তো আসল বলবার কথা। কিন্তু একটু রহ ভাই, আর একটু না হাবিয়ে জুত করে বলতে পারছি না। আমাতে কি আর আমি আছি দাদা? মিনিট খানেক আরও খানিকটা হাঁপিয়ে নিয়ে ও আরও খানিকটা প্রকৃতিস্থ হয়ে সুন্দরবাবু বললেন, হ্যাঁ, তারপর কি হলো শোনো। খানিকক্ষণ ঝিঝি পোকাগুলোর একটানা গান ছাড়া আর কিছুই শোনা গেল না। তারপর আশপাশের ঝিঝি পোকাগুলো আচমকা গান বন্ধ করে দিলে। আবার একজন মানুষের পায়ের শব্দ আমার পাশেই এসে থামলো। আমি তো নট নরণচরণ নট কিছুর উপরেও আরো বেশি আড়ষ্ট হয়ে গিয়ে ভাবতে লাগলুম, এই রে সেরেছে, এবারে বুঝি আমার প্রাণ নিয়ে টানাটানি করতে এলো। তারপরেই শুনি না, সেসব নয়, এ আবার নতুন ব্যাপার, যাকে বলে কল্পনাতীত। কে একজন আমার কানের কাছে মুখ এনে বললে, সুন্দরবাবু, সুন্দরবাবু, ভালো করে শুনে রাখুন, আমি আবার দড়ির সিঁড়িটা ইনারার ভেতরে ঝুলিয়ে রেখেছি আর লোহার কবাটও খুলে দিয়েছি। আপনার কোনো ভয় নেই। জয়ন্তবাবুরা এখনই এসে আপনাকে উপস্থিত বিপদ থেকে উদ্ধার করবেন। তাদের বলবেন প্রতাপ চৌধুরী তার দলবল নিয়ে বীরেনবাবুদের সাবেক বাড়ির দিকে গিয়েছে। তারপর আবার পায়ের শব্দ, আবার সব চুপচাপ। আবার শুরু হলো ঝঞ্ঝাটে ঝিঝিতের ঝাঁঝরা গলায় ঝিমিঝিমি চিৎকার। সেই এক খেয়ে ঝিঝি ঝিঝি আওয়াজ শুনতে শুনতে আমার সর্বাঙ্গ যেন ঝিনঝিন আর মাথাটাও ঝিমঝিম করতে লাগলো। কিন্তু সেই অবস্থাতেই আমি আন্দাজ করতে পারলুম দুরাত্মারা তোমাদের বন্দি করে দড়ির সিঁড়ি উপরে তুলে নিয়েছিল। আর কতক্ষণ পরে শুনলুম তোমাদের ডাকাডাকি। আমি তো ব্রাদার পড়ে গেলুম মহা ফাঁপড়ে। কি করে তোমাদের জানাই যে আমার পক্ষে এখন সাড়া বা দেখা দেওয়া দুই অসম্ভব। কিন্তু হাজার হোক, আমি হচ্ছি গিয়ে প্রাচীন সৈনিক। ঝাঁ করে বুদ্ধি খুলে গেল। বুঝে ফেললুম আমি চলতে না পারলেও বাঁধা পা দুটো ছুঁড়ে ছুঁড়ে অনায়াসেই ঝোপ নেড়ে তোমাদের দৃষ্টি আকর্ষণ করতে পারি। তারপর আর কি,
জয়ন্ত, সবশেষে যে লোকটা সুন্দরবাবুর কাছে এসেছিল সে নিশ্চয়ই সেই সন্ন্যাসী। কি সে জয়ন্ত? তাকে আমরা চিনি না, সে কিন্তু আমাদের সকলকেই চেনে, আর তার দৌলতেই আজ আমরা রসাতলের কারাগার থেকে ছাড়ান পেয়েছি। আবার তার অনুগ্রহেই আজ প্রতাপ চৌধুরী সদল বলে ধরা পড়তে পারে। বুঝেছি বুঝেছি তোমার মনের কথা। তুমি এখনই বীরেনবাবুর বাড়ির দিকে ধাওয়া করতে চাও, তাই তো? নিশ্চয়ই, এই সুযোগ ছাড়ে কে? কিন্তু দুটো মুশকিল আছে। প্রথমত, সেখানে পায়ে হেঁটে গিয়ে পৌঁছতে রাত কাবার হয়ে যেতে পারে। ততক্ষণ কি আর থাকবে তারা? আর দ্বিতীয় মুশকিল, দলে তারা ভারী। মা ভই। উঠুন সুন্দরবাবু, স্থানীয় পুলিশের থানার দিকে দ্রুত পদচালনা করুন। আপনি সম্প্রতি অবসর নিলেও বাংলাদেশের পুলিশ বিভাগে আপনি এখনও একজন সুপরিচিত ব্যক্তি। খবর দিন, বিখ্যাত ডাকাত, হত্যাকারী আর ফেরারি আসামি প্রতাপ চৌধুরীর সন্ধান পাওয়া গিয়েছে। তাকে গ্রেপ্তার করবার জন্য সাহায্য প্রার্থনা করুন। প্রতাপকে ধরবার জন্য সরকার পক্ষ 5,000 টাকা পুরস্কার ঘোষণা করেছে। সুতরাং এই মস্ত সুখবরটা পাওয়ার সঙ্গে সঙ্গেই পুলিশের তৎপরতা 3 গুণ বেড়ে উঠবে। একদল বন্দুকধারী সেপাই চাই। যেমন করে হোক সকলকে তাড়াতাড়ি নিয়ে যাওয়ার জন্য 2-3খানা মোটর গাড়িও দরকার। এইসব আয়োজন করতে করতেও তো রাত পুড়িয়ে যেতে পারে। যাক, প্রতাপ চৌধুরী আজকে বীরেনবাবুর বাড়িতে রাত কাটাবে বলে মনে হয়। তাদের বিশ্বাস আমরা এখনো বন্দী, আর তারা নিরাপদ। সে হচ্ছে রাত্রি ও দিবসের মিলন লগ্ন। আকাশ নিভিয়ে দিচ্ছিল তারার বাতি। বিদায়ী আঁধার আসর ছেড়ে সরে যাচ্ছিল ধীরে ধীরে, এবং উদয়াচলে চলছিল তখন দীপ্তোজ্জ্বল রঙের খেলার মোহনীয় আয়োজন। বাতাসে নূতন দিনের ঠান্ডা ছোঁয়া, এবং বিহঙ্গরা রচনা করেছিল আলোকোৎসবের বন্দনা সঙ্গীত। চিরদিনই আসে এই অন্ধকারের পরে এই আলোর পালা, কিন্তু কখনো একঘেয়ে মনে হয় না। এই তার মাধুর্য। কিন্তু মাধুর্যের মাঝখানেও এই সৌন্দর্যের কাব্যলোকেও মানুষ করে ছন্দভঙ্গ। সেই সম্ভাবনাই দেখা দিয়েছে আজ বীরেনবাবুর বসতবাড়ির চারিপার্শ্বে। সেখানে কোনো রক্তাক্ত নাট্যাভিনয়ের মহলা চলছে। পাছে অপরাধীরা সাড়া পায়, সেই ভয়ে ঘটনাস্থল থেকে খানিক তফাতে মোটর থামিয়ে পুলিশের লোকেরা চুপি চুপি গ্রামের ভিতরে প্রবেশ করেছে। স্থানীয় বাসিন্দাদের অধিকাংশই তখনও শয্যার আশ্রয় ছাড়েনি। মাত্র কয়েকজন বয়স্ক লোক সবে বাড়ির বাইরে এসে দাঁড়িয়েছে, এবং গৃহস্থদের কয়েকজন বৌঝি কলসি কাঁখে নিয়ে চলেছে এ বাড়ির ও বাড়ির পুকুর ঘাটে। হঠাৎ সকলে সভয়ে ও সবিস্ময়ে দেখলে পুলিশ বাহিনী এসে বাগচি বাড়ির চারিদিক ঘিরে ফেললে। গ্রামের পুরুষেরা বিস্ফারিত নেত্রে দাঁড়িয়ে রইল। মেয়েদের আর জলকে যাওয়া হলো না। শূন্য কলস নিয়ে ভীতচকিত চক্ষে যে যার বাড়ির দিকে ফিরে চলল দ্রুত পদে। বাগচিদের অর্থাৎ বীরেনবাবুদের বাড়িখানা ছিল একটা ফাঁকা জায়গার মাঝখানে। সেকেলে 3 মহলা বাড়ি। বাড়ি ঘিরে আগে যে বাগান ছিল, এখন তা পরিণত হয়েছে ছোটখাটো একটি মাঠে। বাড়ির সীমানা নির্দেশের জন্য বেড়া দেওয়া আছে বটে, কিন্তু ফটকের বাধা নেই। গ্রামের লোকজনরাও অনায়াসে সীমানার ভিতরে এসে মস্ত পুকুরটার জল ব্যবহার করে। সুন্দরবাবু, মানিক ও বীরেনকে নিয়ে জয়ন্ত আত্মগোপন করে পিছন দিকে অবস্থান করতে লাগল। থানার দারোগাবাবু কতক লোক নিয়ে বাড়ির সদরের দিকে এগিয়ে গেলেন এবং বাকি লোকেদের মোতায়েন রাখলেন চারিদিকে পাহারা দেবার জন্য। নিরাপদ ব্যবধানে থেকেও বাড়ির যতটা কাছে যাওয়া যায় ততটা কাছে গিয়ে দারোগাবাবু গলা চড়িয়ে হাঁক দিলেন, বাড়ির ভেতরে কে আছো? বেরিয়ে এসো। এতক্ষণ দোতলার একটা জানলায় জেগেছিল একখানা মুখ। দূর থেকে সে লক্ষ্য করছিল পুলিশের কাণ্ড কারখানা, কিন্তু দারোগাবাবুর নির্দেশবাণী শোনার সঙ্গে সঙ্গেই তার মুখখানা আর দেখা গেল না। মিনিট কয়েক কাটল, সদর দরজাও খুলল না, বা বাড়ির ভিতর থেকেও এলো না কোনো সারা শব্দ। দারোগাবাবু আবার হাঁকলেন, দরজা খোলো, নইলে আমরা দরজা ভেঙে ভিতরে ঢুকে যাব। তখনও কেউ সাড়া দিলে না। মিনিট 2 অপেক্ষা করে দারোগাবাবু চেঁচিয়ে হুকুম দিলেন, ভাঙো তবে দরজা, যে বাধা দেবে তাকে গুলি করে কুকুরের মতো মেরে ফেলবে। বাড়ির ভিতর থেকে কে যেন বলল,
দরজা ভাঙতে হবে না, আমরা বাধা দেব না, আত্মসমর্পণ করব। উত্তম, বেরিয়ে এসো একে একে। দরজা খুলে গেল। পরে পরে 9 জন লোক বাইরে এসে দাঁড়ালো। প্রত্যেককে দেখলেই দুর্দান্ত দুশ্মন বলে চিনতে দেরি হয় না। প্রত্যেকের হাতে পরিয়ে দেওয়া হলো লোহার হাতকড়া। তখন প্রত্যেকেরই জামা কাপড়ের ভিতর থেকে বেরুলো কোনো না কোনো মারাত্মক অস্ত্র। কুখ্যাত প্রতাপ চৌধুরী সদল বলে এমন শান্তশিষ্টের মতো ধরা দিলে দেখে জয়ন্তর বিস্ময়ের আর সীমা রইল না। সে তাড়াতাড়ি সামনের দিকে এসে বন্দীদের মুখের উপরে চোখ বুলিয়ে বলে উঠল, কোথায় প্রতাপ চৌধুরী? তোমরা কেউ তো প্রতাপ চৌধুরী নও। বন্দীদের একজন হেসে বললে, আমরা কেন প্রতাপ চৌধুরী হতে যাব? বাপ মা আমাদের অন্য নাম রেখেছে। চুপ রহো বদমাস, আবার রসিকতা হচ্ছে। বল, কোথায় প্রতাপ চৌধুরী? জানি না, প্রতাপ চৌধুরী বলে কাউকে আমরা চিনি না। দারোগা বাবু, আমার সঙ্গে কিছু লোক দিন, আমি বাড়ির ভিতরটা খুঁজে দেখব। তন্ন তন্ন করে তল্লাশির পরেও প্রতাপ চৌধুরীকে পাওয়া গেল না। দেখা গেল খিড়কির দরজাটা খোলা। সন্দেহজনক, খিড়কি খোলা কেন? ভাবতে ভাবতে জয়ন্ত বাড়ির বাইরে গিয়ে দাঁড়ালো। দেখলে সেখানটায় গাছপালায় আচ্ছন্ন। অল্প দূরেই পুকুরের একটা ঘাট। জয়ন্ত বলল, দেখো মানিক, প্রথম ভোরের আধা অন্ধকারে কেউ যদি এই ছায়া ঢাকা পথ দিয়ে পুকুর ঘাটে যায়, তাহলে সহজে সে দৃষ্টি আকর্ষণ করবে না। কি বলতে চাও তুমি? জয়ন্ত জবাব না দিয়ে ঘাটের দিকে অগ্রসর হলো। এদিকে ওদিকে উঁকি ঝুঁকি মারতে লাগলো। একজন আধপুরো পাহারাওয়ালা খানিক দূরে পাহারায় নিযুক্ত ছিল। তার কাছে গিয়ে জয়ন্ত জিজ্ঞাসা করলে, আচ্ছা, একটু আগে কোনো লোককে দেখেছো ওখানে? কোন লোক? পুরুষ মানুষ? না। তবে কি এখানে কোনো স্ত্রীলোক ছিল? আগে হ্যাঁ, গায়ের কোনো স্ত্রীলোক মেটে কলসিতে জল নিতে এসেছিল এখানে। আস্তে আস্তে এমন অনেক মেয়েকেই তো দেখলুম। তারপর পুলিশ দেখে ভয়ে জড়ো হয়ে পালিয়ে গেল। ঘোমটায় মুখ ঢেকে? আগে হ্যাঁ। কোন দিকে গেল? বাড়ির পিছন দিকের একটা পায়ে চলা পথ দেখিয়ে দিয়ে সে বললে, ওই দিকে। তুমি তাকে ছাড়লে কেন? সে কি বাবু, আমরা এই বাড়ির ভেতরকার দুশ্মনদের ধরতে এসেছি। গায়ের ভদ্রলোকের মেয়ে ধরবো কেন? সে তো বাড়ির ভেতরেও ছিল না। ঠিক দেখেছো? ঠিক দেখেছি। মেয়ে মানুষটি কাঁকালে কলসি নিয়ে নিচ থেকে উঠেছিল পুকুর ঘাটের ওপরে। জয়ন্ত ফিরে বলল, আচ্ছা বীরেনবাবু, এই পায়ে চলা পথটা কি গাঁয়ের দিকে গেছে? না, গঙ্গার দিকে। ওই বাঁশঝাড়টার পরেই কলা বাগান, তারপরেই গঙ্গা বাড়ির দোতলা থেকে দেখা যায়। এখন আর পরিতাপ করে লাভ নেই, আমাদের এত চেষ্টা সব ব্যর্থ হলো। জয়ন্ত, জয়ন্ত, তুমি কি বলতে চাও সেই স্ত্রীলোকটা? স্ত্রীলোক নয়, ওটা একটা পুরুষ। প্রতাপ চৌধুরী নারীর ছদ্মবেশ ধারণ করে পাহারাওয়ালার চোখে ধুলো দিয়েছে। সে পালাবার যথেষ্ট সময় পেয়েছে, এখন আর তাকে ধরবার উপায় নেই। তবু ওদিকটা একবার ঘুরে আসি, চলুন। সবাই দ্রুত পদচালনা করলে। তারপর আচম্বিতে দেখলে এক কল্পনাতীত অদ্ভুত দৃশ্য। বাঁশঝাড় আর কলা বাগানের মাঝখানে পায়ে চলা পথের পাশে খানিকটা জঙ্গুলে জমি। সেইখানে ভয়াবহ বিভৎসতায় সোনালি সকালের আনন্দকে বিষাক্ত করে তুলে মাটির উপরে পড়ে আছে রক্তধারার মতো দুটো রক্তাক্ত নরদেহ, একটা মৃত ও আড়ষ্ট এবং আর একটা মৃতবৎ হলেও তখনও জীবিত। সকলে দাঁড়িয়ে পড়ল বিপুল বিস্ময়ে স্তম্ভিতের মতো। এই অপ্রত্যাশিত দৃশ্য তাদের মুখের কথা যেন কেড়ে নিলে কিছুক্ষণের জন্য। তারপর সর্বাগ্রে নিজেকে সামলে নিয়ে মৌনতা ভঙ্গ করলে জয়ন্ত। মৃতদেহটার দিকে অঙ্গুলি নির্দেশ করে সে বলল, দেখো মানিক, পুরুষের দেহে নারীর শাড়ি, ওকে চিনতে পারছো? সুন্দরবাবু চমৎকৃত মুখ তুলে বললেন, আরে ওই তো ফেরারি প্রতাপ চৌধুরী। ওর বুকে বেঁধা একখানা ছোড়া, ওকে মারলে কি? আমি। যে বললে তার মাথায় জটা, মুখে দাড়ি গোঁফের জঙ্গল, অঙ্গে গৈরিক বস্ত্র। চিত হয়ে শুয়ে হাঁপাতে হাঁপাতে এসে বললে,
প্রতাপ চৌধুরীকে আমি বধ করেছি। আমাকে চিনতে পারেন জয়ন্তবাবু? না, কে আপনি? ছদ্মবেশ না থাকলে চিনতে পারতেন। আমি আর বেশিক্ষণ বাঁচব না, তাই যাওয়ার আগে পরিচয়টা দিয়ে যাই। আমার নাম মানিক চাঁদ। কি আশ্চর্য! তুমি তো ছিলে প্রতাপ চৌধুরীর প্রধান সাগরেদ, তারই সঙ্গে জেল ভেঙে পালিয়েছিলে। ঠিক বলেছেন, কিন্তু তার পরের কথা আপনারা জানেন না। তার সঙ্গে জেল থেকে বেরিয়ে আমি প্রতিজ্ঞা করলাম অসৎ পথে আর থাকবো না, সৎ হব। প্রতাপ চৌধুরীকে এড়িয়ে এড়িয়ে চলতে লাগলাম। সে হলো আমার উপরে খড়গহস্ত। আমি তার সমস্ত গুপ্ত কথা জানতাম। সে আমাকে পৃথিবী থেকে একেবারে সরিয়ে দেওয়ার জন্য বারবার চেষ্টা করে। আত্মরক্ষার জন্য আমি পালালুম, ছদ্মবেশ ধারণ করলো, এমন ঘরে যাযাবত জীবন আমার প্রাণ অতিষ্ঠ করে তুলল। শেষটা তাকে পুলিশের হাতে আবার ধরিয়ে দিয়ে নিজে নিরাপদ হতে চাইলুম। তার অভিসন্ধি আমি জানতাম, নিজে আড়ালে থেকে তাকে চোখে চোখে রাখতে লাগলুম। আপনাদের কাছে তার খবর সরবরাহ করতাম, নিজের পরিচয় দিতে পারতাম না, কারণ আমিও ফেরারি আসামি। তার কথা ক্রমে ক্ষীণতর হয়ে এসে একেবারে বন্ধ হবার মতো হলো, কিন্তু প্রাণপণ চেষ্টায় নিজেকে আর একবার সামলে নিয়ে মানিকচাঁদ কোনো রকমে আবার বলল, আছে পালাচ্ছিল, আমি তাকে বাধা দিই, সে রিভলভার ছড়ে। তখন নিজে চরম আঘাত পেয়েও তার বুকে ছোড়া বসিয়ে আমি প্রতিশোধ নিই। তার দুই চক্ষু মুদে এলো। জয়ন্ত দীর্ঘশ্বাস ফেলে বললে, ভগবান মানিকচাঁদকে সৎপথের পথিক হবার সুযোগ দিলেন না বলে আমি দুঃখী। আর বীরেনবাবু, আপনি ভাববেন না, এইবারে জগৎ শেঠের রত্নকুঠি নিয়ে আপনার সঙ্গে আমি আলোচনা করব। চলুন। বাড়িতে আবার ফিরে এসে জয়ন্ত বলল, বীরেনবাবু, যে ঘর থেকে প্রতাপ চৌধুরী আপনার ঠাকুরদার গল্পের খাতাটা খানিকটা চুরি করে নিয়ে গিয়েছিল, আমরা এখন সেই ঘরে গিয়ে বসতে পারি? কি হবে আর সেই গুদাম ঘরে গিয়ে? আমার মন ভেঙে পড়েছে, আর পুরনো কাসন্দি খাটতে ভালো লাগছে না আমার। হ্যাঁ বীরেনবাবু, আমারও ওই মত। গুপ্তধন তো হয়ে দাঁড়ালো অলিক দিল্লি কা লাড্ডু, আর মুখের কথায় হেল্লি দিল্লি করে বেরিয়ে লাভ কি? প্রচুর কাদা ঘাঁটা হয়েছে। আমি এখন হস্তপদ বিস্তৃত করে নিদ্রা দেবীর আরাধনা করতে চাই। আমার এখন চাই ঘুম। যা বলেছেন, আমি এখনই এক দৌড়ে বাজার থেকে আপনার নাসিকার জন্য এক শিশি সর্ষপ তৈল কিনে আনবো। কি বলেন? সুন্দরবাবু খাপ্পা হয়ে মানিকের পৃষ্ঠদেশে মুষ্টি প্রহার করতে উদ্যত হলেন। সতর্ক মানিক এক লাফে গিয়ে পড়ল হাত কয়েক তফাতে। কিন্তু জয়ন্ত গো ছাড়লে না। শেষ পর্যন্ত তাকে নিয়ে বীরেনকে উদ্দিষ্ট ঘরে গিয়ে হাজির হতে হলো। তারপর অবহেলা ভরে বলল, এখন বলুন জয়ন্তবাবু, আপনার বক্তব্য কি? জয়ন্ত প্রথমে মুখে কিছু বলল না, স্তব্ধভাবে ঘরের চারিদিকে তীক্ষ্ণ দৃষ্টি নিক্ষেপ করতে লাগলো। এটা গুদাম ঘরই বটে। নানা রকমের অব্যবহার্য জিনিস বাড়ির এই ঘরখানায় কোণঠাসা করে রাখা হয়েছে। গুরুভার ও মস্ত বড় লোহার সিন্দুক, আগাগোড়া কাঠের আলমারি, ডেস্ক, ভারী ভারী বাসনকোসন এবং গৃহস্থালির ও গৃহসজ্জার কড়িখচিত দ্রব্য সামগ্রী প্রভৃতি। শেষোক্ত জিনিসপত্রগুলিতে প্রাচীন বাংলাদেশের একটি নিজস্ব বিশেষত্ব ছিল। রকমারি কড়ির নামও ছিল ভিন্ন ভিন্ন, যেমন বিদত্তা, সিংহী, মৃগী ও হংসী প্রভৃতি। ঘরের কড়িকাঠ থেকে দোলনার মতো ঝুলছে একটি কড়ির আলনা। এই শ্রেণীর জিনিস অধিকাংশ একেলে বাঙালি চোখেও দেখেনি। একদিকে স্তূপীকৃত বা বিকীর্ণ হয়ে রয়েছে অনেক প্রাচীন পুস্তক। এই বইগুলোই বুঝে প্রতাপ চৌধুরীরা আলমারি থেকে টেনে বার করেছিল? আগে হ্যাঁ, বইগুলো যেভাবে ফেলে গিয়েছিল ঠিক সেইভাবেই পড়ে আছে। জয়ন্ত অন্যমনস্কের মতো দুই তিনখানা বই তুলে নিয়ে পাতার পর পাতা উল্টে যেতে লাগলো। মুখে তার চিন্তার লক্ষণ। বীরেন অধীর স্বরে বলল, জয়ন্তবাবু, আপনি কি আলোচনা করবেন বলছিলেন না? হ্যাঁ, আচ্ছা বীরেনবাবু, আপনি বোধহয় মনে করেন যে জগৎ শেঠের গুপ্তধন হস্তগত করে প্রতাপ চৌধুরী শূন্য হাতেই সদ্য সদ্য স্বর্গে বা নরকে যাত্রা করেছে, তাই তো? আগে হ্যাঁ, মনে করি। আমি তা মনে করি না। কেন করেন না? প্রমাণ দেখে। কি প্রমাণ? প্রথমত, গুপ্তধনের সন্ধানেই প্রথমে সে এই বাড়িতে এসেছিল।
এখান থেকে সে চন্দ্রনাথবাবুর লেখা কাহিনী সংগ্রহ করে। সেই 5 অংশে বিভক্ত লেখা কাহিনীর তৃতীয় অংশ সে খাতা থেকে বিচ্ছিন্ন করে নিয়ে যায়। আমরা তা দেখতে পাই। আমার দৃঢ় বিশ্বাস যে সেই তৃতীয় অংশেই চন্দ্রনাথবাবু বর্ণনা করেছিলেন সেটাদের বাগান বাড়িতে গিয়ে দ্বিতীয়বার ইদারায় নেমে কেমন করে তিনি গুপ্তধন দর্শন করেছিলেন। প্রতাপ চৌধুরীও সেটা পাঠ করেন এবং সেখানে গিয়ে হাজির হয়ে দেখেন যে ইদারার মধ্যে গর্ভগৃহ আছে বটে, কিন্তু গুপ্তধন নেই। এটা আপনার যুক্তিহীন ধারণা। না, যুক্তিহীন নয়। প্রতাপ সেখানে গিয়ে গুপ্তধন পেলে বা আপনাকে আর আমাকে নিয়ে এত বেশি মাথা ঘামাতে আসতো না, সানন্দে যাত্রা করতো অজ্ঞাতবাসে। ঠিক ঠিক, জয়ন্তর এ কথা জজে মানে। তারপর দেখুন, সে কাল রাত্রে আবার এখানে এসেছিল। আজ যখন আমি প্রতাপের খোঁজে এই বাড়িতে ঘরে ঘরে ঘুরছিল, তখন দেখলাম যে সে আর তার দলের লোকেরা বাড়ির নানা ঘরে ঢুকে দেওয়াল আর মেঝে খুঁড়েছে, লোহার সিন্দুক আলমারি প্রভৃতি ভেঙে তছনছ করে ফেলেছে। প্রশ্ন হলো কেন তারা আবার এসেছিল? নিশ্চয়ই হাওয়া খেতে নয়। তাহলে কি খুঁজছিল? নিশ্চয়ই গুপ্তধন। আপনার মতকে আর অযৌক্তিক বলতে পারি না বটে, কিন্তু কোথায় সেই গুপ্তধন? গুপ্তধন হস্তগত করেছিলেন চন্দ্রনাথবাবু। কারবার পত্তন করবার সময় তার বেশ একটা মোটা অংশ খাটিয়ে তিনি বাকি অংশ লুকিয়ে রেখে গিয়েছেন। কোথায়? বীরেনবাবু, আপনাদের কলকাতার বাড়ি তৈরি করিয়েছিলেন কে? আমার বাবা। আপনার ঠাকুরদাও কি সেখানে বাস করতেন? না। তিনি কোথায় থাকতেন? ব্যবসা সূত্রে তার কলকাতায় আসা যাওয়া ছিল বটে, কিন্তু তিনি স্থায়ীভাবে বাস করতেন এই বাড়িতেই। তাহলে গুপ্তধনের বাকি অংশও এই বাড়িতেই আছে। আমি আবার জিজ্ঞেস করছি, কোথায়? প্রতাপ খুঁজতে কোথাও বাকি রেখেছে কি? অন্ধের মতো খুঁজলে কিছুই পাওয়া যায় না। তাহলে চক্ষুষ্মানের মতো খোঁজবার পদ্ধতি আপনিই দেখিয়ে দিন। তাই দেখাবো বলেই তো আমার এখানে আগমন। উত্তম, আমরা অপেক্ষা করছি। বীরেনবাবু, আপনার ঠাকুরদার রচনার পঞ্চমাংশে অর্থাৎ উপসংহারে কি আছে সেটা বলেননি তো? আছে একটা অর্থহীন পদ্য বা ছড়া, কিন্তু মূল কাহিনীর সঙ্গে তার কোনো সম্পর্ক নেই। কে বলল সম্পর্ক নেই? আর কে বলে তা অর্থহীন? আপনি যা ভেবেছেন প্রতাপ চৌধুরীও তাই ভেবেছিল, আর সেই জন্যই আধার ভেদ করে ফুটে ওঠেনি আলোর রেখা। আমিও প্রথমে পদ্যটিকে অগ্রাহ্য করেছিল, কিন্তু তারপরে মনে মনে তাকে নিয়ে যথেষ্ট ভাবনা চিন্তা করে রীতিমতো অর্থের সন্ধান পেয়েছি। অর্থ না অনর্থ? না, অনর্থের মতোই সত্য অর্থ, অর্থাৎ সেই পদ্যটিই ব্যক্ত করে দিয়েছে গুপ্তধনের। অতঃপর আমি সেই পদ্যের নির্দেশ মেনেই গুপ্তধন অন্বেষণ করব। সকলে অবাক হয়ে জয়ন্তের কাণ্ড কারখানা নিরীক্ষণ করতে লাগলো বিস্মিত নেত্রে। অনুরূপ ক্ষেত্রে অন্যান্য অন্বেষকরা যা করে, জয়ন্ত সেসব কিছুই করল না। অর্থাৎ সিন্দুক, আলমারি, দেরাজ, ডেস্ক বা বাক্স প্রভৃতি হাঁটকেও দেখলে না, কিংবা ঘরের ছাদ, দেওয়াল কি মেঝে ঠুকেও দেখলে না কোনো জায়গা ফাঁপা বা নিরেট কিনা। সে প্রথমে বিকীর্ণ ও স্তূপীকৃত পুস্তকগুলোর প্রত্যেকখানা তুলে নিয়ে তাড়াতাড়ি হস্তচালনা করে গেল। তারপর বাসনকুসনগুলোও নেড়ে চেড়ে দেখলে। তারপর কড়িকাঠ থেকে ঝুলন্ত কড়ির আলনার দিকে উচ্চ মুখে স্থির নেত্রে কিছুক্ষণ তাকিয়ে চুপ করে দাঁড়িয়ে রইল। কি হে, আলনা দেখে একেবারে থ হয়ে গেলে যে? হ্যাঁ, কড়ির কারুকার্য করা সুন্দর আলনা একালে আর দেখা যায় না। দণ্ডটা অন্তত 4 হাত লম্বা আর 1 বিঘত মোটা। দণ্ডের সমস্তটা পুরু লাল কাপড়ের আবরণ দিয়ে মোড়া, আর উপরে বসানো অজস্র কড়ি, হংসী কড়ি, কারণ রংটা তার সাদা। সুন্দরবাবু, 70-75 বছর আগেও কলকাতায় আর মফস্বলের বাজারে কুড়ি ফেলে জিনিস কেনা যেত, সেটা জানেন কি? না, ওই কি তোমার গুপ্তধন? ও হচ্ছে এখন বাজারে অচল ব্যক্ত ধন, সবাই দেখেও দেখতে চায়। কিন্তু আলনাটা একবার নিচে নামালে হয় না? ধ্যাৎ, কেন? আরে ভালো করে সেকালের কারিগরের কারিগরি দেখব। তোমার যত সব ছেলে মানুষই পায় না। কিন্তু জয়ন্ত যা ধরে আর ছাড়ে না, কাজেই দড়ি ছিঁড়ে আলনাটাকে নিচে নামিয়ে আনতেই হলো। জয়ন্ত মাটির উপরে বসে পড়ে 2 হাতে দণ্ডটাকে নাড়াচাড়া করে বললে, এটা খুব ভারী, নিরেট বলে মনে হয়। সেকালের লোকরা ভারী ভারী আসবাবপত্র বানিয়ে ধনগর্ব প্রকাশ করত, আর একালের আমরা হচ্ছি সূক্ষ্মতার ভক্ত। এই কড়ি খচিত লাল আবরণের তলায় কাঠ আছে বলেই মনে হয়। বীরেনবাবু,
একখানা করাত বা ধারালো কোনো কাটারি এনে দিতে পারবেন? কি আশ্চর্য! কি করবেন? আনলেই দেখতে পাবেন। করাত ও কাটারি দুই পাওয়া গেল। জয়ন্ত বিনা বাক্য ব্যয়ে কড়ির আলনার একটা প্রান্ত কেটে ফেললে। বললে, এ তো দেখছি বিশেষভাবে তৈরি একটা ফাঁপা জিনিস, তবু এত ভারী কেন? সে ভিতরে হাত চালিয়ে দিয়ে বাইরে যা টেনে আনলে তা হচ্ছে এমন চমকপ্রদ অভাবিত জিনিস যে সুন্দরবাবু, মানিক ও বীরেন বিস্ময়ে, আনন্দে, উত্তেজনায় মুহ্যমান হয়ে স্তম্ভিত নেত্রে দাঁড়িয়ে রইল মৌন শিলামূর্তির মতো। তার মধ্যে ছিল হীরক, নীলকান্তমণি, মরকত, পদ্মরাগ ও মুক্তা প্রভৃতি মহামূল্য রত্নরাজি। আরও কয়েকবার হস্তচালনার ফলে কক্ষতলে ছড়িয়ে পড়ল আরও কয়েক মুঠো মণিমুক্তা। মনে হলো যেন দীপ্যমান ইন্দ্রধনুর খানিকটা খণ্ড খণ্ড হয়ে মুগ্ধ দৃষ্টির সামনে সৌন্দর্য স্নান করছে প্রভাতী সূর্য কিরণে। শুক্ল, হরিৎ, নীল, পীত ও রক্ত প্রভৃতি বিবিধ বর্ণের অপরূপ সমুজ্জ্বল পুলকোচ্ছ্বাস। জয়ন্ত পরিতৃপ্ত কণ্ঠে বলল, বাইরে যা এনেছি সেটাই যথেষ্ট থেকে বেশি। ভিতরে আর কত লক্ষ টাকার ঐশ্বর্য রইল আমার কল্পনায় সেটা আসে না। এখন আপনাদের কিছু বলবার আছে? জয়ন্তর কথা শুনে আর ভাবভঙ্গি দেখে আমি আগেই আন্দাজ করতে পেরেছিলাম আজ এখানে এমনি কোনো অপূর্ব আর আশ্চর্য ব্যাপারই দেখতে পাবো। জয়ন্তবাবু, আপনি ঐন্দ্রজালিক। না না না, আপনি তার চেয়েও বিস্ময়কর। অত্যুক্তি করবেন না বীরেনবাবু, আমি কেবল সহজ বুদ্ধি ব্যবহার করতে পারি, আপনি যা পারেন না। এখনো বুঝতে পারছি না আমার গলদ হয়েছে কোনখানে। আপনি কেন খাতার পদ্যটিকে অর্থহীন শব্দ সমষ্টি বলে মনে করেছিলেন? তার অর্থ আপনি আমাকে বুঝিয়ে দিন। অর্থ তো স্বতঃস্ফূর্ত, তার কতক অংশ আবার শুনুন। কিন্তু আমি ঠিক জানি ভাই, গুপ্ত পথে রক্ত সবাই, সর্বজনের সামনে লুকায় সহজ পথের পন্থী। তারপর স্পষ্ট কথায়, মানস নয়ন যে খুলে চায়, সত্য মানিক সেই খুঁজে পায়, মূর্খ শুধু রত্ন খোঁজে মস্ত লোহার সিন্ধুকে। টিকা করব? চন্দ্রনাথবাবু বলেছেন যে গুপ্ত পথে চলতে সবাই অভ্যস্ত। যা গুপ্ত তাকে আবিষ্কার করতে গেলে সকলেই আগে গোপনীয় স্থানকেই অন্বেষণ করে। যা চোখের সামনাসামনি থাকে তাকে অবহেলা করা হয়। এই জন্যেই যার সহজ বুদ্ধি আছে সে সকলের চোখের সামনে অনায়াসে অবস্থান করেও কারোর দৃষ্টি আকর্ষণ করেন। তারই অন্বেষণা সফল এবং তারই ভাগ্যে মণিমাণিক্য লাভ হয় যার মানস নেত্র উন্মুক্ত। কিন্তু মূর্খেরা ভাবে রত্নের সন্ধান পাওয়া যায় কেবল প্রকাণ্ড লৌহ সিন্ধুকে। বীরেনবাবু, এই পদ্যটি হয়েছে আমার চাবিকাঠি, আর তার সাহায্যেই আমি খুলেছি রহস্য সিন্ধু। সুতরাং 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 জয়ন্তর কথা ফুরল, বীরেনের ব্যথা জুড়ল। আমিও বাবা পদ্যটদ্য রচনা করতে পারছি, দেখছো তো? এতক্ষণ আপনারা শুনলেন হেমেন্দ্র কুমার রায়ের লেখা জগৎ শেঠের রত্নকুঠি অবলম্বনে জগৎ শেঠের রত্ন ভাণ্ডার। ধন্যবাদ এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য। আজকে আমাদের সঙ্গে ছিলেন সাহিত্য সমাহার থেকে আকাশ, বং স্টোরি সার্কেল থেকে শুভদীপ, মৌলিকি মিডিয়া থেকে দীপম, এখন গল্প থেকে সুমন, রোমাঞ্চ বাংলা থেকে সৌরভ সাহা, কিংবদন্তি থেকে সৌরভ রায় এবং হররস্কোপ অফিসিয়াল থেকে আমি রক্তিম। আজকের গল্পটির প্রচ্ছদ অলঙ্করণে সৌমদীপ কুইন, শব্দ সংযোজন প্রিয়াঙ্কা কুণ্ডু, সমগ্র পরিচালনা ও আবহ পরিকল্পনায় শুভজিৎ বটব্যাল। তাহলে আজকের মতো ধন্যবাদ, দেখা হচ্ছে পরবর্তী কোনো গল্পে। ততদিন সবাই ভালো থাকুন, ভালোবাসায় থাকুন। ধন্যবাদ। শুভরাত্রি।